যাহা বলিব সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। যে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু, যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো স্বীকার করে। আজকে কোন বন্ধুটি আমাদের সঙ্গে রয়েছেন যিনি তার জীবনের ভুল এবং অপরাধ নিয়ে লাখো মানুষের মুখোমুখি হবেন? চলুন প্রথমেই আমরা জেনে নেই আর যে সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আজ সত্যের মঞ্চে বসে অকপটে নিজের অপরাধ স্বীকার করে সত্যের আলোয় আলোকিত হবেন আসাদুল। ঈশ্বরগঞ্জের ছেলে সে। 3 ভাইয়ের মধ্যে সবার ছোট আসাদুল। বয়সও খুব একটা বেশি নয়। ছোটবেলা থেকেই মিষ্টি খেতে ভালোবাসেন। মিষ্টি পেলে সব দুঃখ ভুলে যেতেন। নিজের মধ্যে ডুবে থাকতেই বেশ ভালোবাসেন। তার নিজস্ব একটা চিন্তার দুনিয়া আছে, যে দুনিয়ায় গান আর বিভিন্ন বই তার সঙ্গী। এ দুটো হলেই ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিতে পারেন আসাদুল। যে কোনো বই পড়তে পছন্দ করলেও গানের বেলায় হিপ হপই তার প্রথম পছন্দ। নিজেকে বড় করার জন্য বানিয়ে মিথ্যে কথা বলেন না আসাদুল। তার চেয়ে বয়সে বড়দের যেমন সম্মান করেন তেমনি ছোটদের সঙ্গে বেশ আন্তরিকভাবে মিশতে পারেন। বাইরের আবরণটা বেশ শক্ত করে রাখলেও ভেতরে খুবই নরম মনের মানুষ আসাদুল। এই মানুষটির অপ্রিয় সত্য জানতে এবার ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতেছি। আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠান আপনি আমাদের সঙ্গে থাকবেন লাইভ এবং আমাদেরকে শুনে আপনার মূল্যবান মতামত আপনি প্রদান করবেন। জি, ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে আছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই আসাদুলের কাছে। এবং আসাদুল আলমকে আমি প্রথমেই যে প্রশ্নটি করব, সবসময় করে থাকি, যে রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এরকম একটি অনুষ্ঠানে আসার পেছনে আমরা মনে করি নিজের বিবেকের জায়গাটি অনেক বেশি জাগ্রত হওয়া প্রয়োজন। সেটা যে কোনোভাবেই হতে পারে। কেউ হয়তো বন্ধুর দ্বারা হয়, কেউ হয়তো যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান শুনে হয়, কিংবা কেউ হয়তো বা নিজের ঘরের মানুষটির দ্বারা হয়, কিংবা কোনো ঘটনার প্রেক্ষাপটে হয়। তো আপনি যে বিবেক বোধ থেকে আজকে এখানে এসছেন, সেই বিবেক জাগানোর কাজটি কে করেছে? আমার ওয়াইফ। আপনার স্ত্রী? হ্যাঁ। কি বলতো সে আপনাকে? আমি তার সাথে আমার যখন বিবাহ হয় তারপর থেকে আমি তারে আমার পিছনের লাইফ গুলো একটু একটু করে ঘটনা টাচ করাতে থাকি। পরবর্তীতে একদিন লং স্টোরি এটাই শোনাই। জি। পরবর্তীতে সে আর কি বলে যে এসব করবা না, কারণ আমাদের বিবাহ কিন্তু আমাদের বাবা মা দেয় নাই, আমরা নিজেরা করছি। এখন যদি তোমার এইসব করো, যা করছো আগে করছো, যদি এখন করো তাহলে পরে কিন্তু আমার বাবা মা মাইনে নিব না। এইভাবে তারপর বিভিন্ন ভাবে। তার মানে আপনি অতীত জীবনে যা করেছিলেন সেটা শোনার পরে আপনার স্ত্রী আপনার কাছ থেকে দূরে সরে যায়নি? না, আপনাকে প্রতি মুহূর্তে সংশোধন করার চেষ্টা করেছে। হ্যাঁ। আপনি বিয়ে করেছেন কবে? আমি বিবাহ করেছি গত বছরের জুনের 12 তারিখ। তারপর থেকে আপনি এই ধরনের আপনার জীবনের যে অপ্রিয় সত্যগুলো আজকে স্বীকার করবেন, সেগুলো কি আর হয়েছে? তারপরেও একবার হয়েছে। একবার হয়েছে। আগে যেভাবে করতেন বিয়ের পরে কি ঠিক একইভাবে করছেন, নাকি তুলনামূলকভাবে অনেক কমে গেছে? শুধুমাত্র একবার, বিয়ের পরে শুধুমাত্র একবার হয়েছে। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করি যে কোনো জিনিস দেখেই একজন বিবেকবান মানুষের মধ্যে বিবেক জেগে যেতে পারে। কারণ যারা ভুল করেন, যারা অপরাধ করেন, প্রত্যেকেই বিবেক নিয়ে দুনিয়াতে চলছেন। সেই বিবেকটি হয়তোবা ঘুমন্ত আছে। সেই ঘুমন্ত বিবেক যে কোনো ঘটনার প্রেক্ষাপটে জেগে যেতে পারে, এবং এই বিবেকটি যারা জাগান তারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ জন। আজকে আসাদুল তার বিবেক বোধের জায়গা থেকে যাহা বলিব সত্য বলিবর আসনে বসেছে এবং এই বিবেকটি জাগ্রত করেছে তার স্ত্রী। আমরা অনুষ্ঠানের শুরুতেই তার সাথে একটু ফোনে কথা বলতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাদুলের স্ত্রী বলছেন?
জি, আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম মোহাম্মদ খাদিজা আক্তার বন্যা। আচ্ছা বন্যা, আমি কিবরিয়া বলছি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে। আমাদের এখানে এই মুহূর্তে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছেন আসাদুল, এবং তার জীবনের সমস্ত অপ্রিয় সত্যই আপনি জানেন। সে একসময় কেমন ছিল এবং সবকিছু আপনি জেনে শুনে তাকে প্রতি মুহূর্তেই ভালো হবার জন্য অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আপনি আমাদেরকে একটু বলবেন যে তার যে বিবেকবোধ জাগ্রত হলো যে আর কোনো খারাপ কাজ সে করবে না এবং লোক সম্মুখে এসে সে নিজের জীবনের অপরাধগুলো স্বীকার করবে, আপনি তাকে প্রতি মুহূর্তে কি বোঝাতেন? তাকে আমি এটাই বলতাম যে উনি যেসব কাজ আগে করছেন সেগুলো আসলে ঠিক না। হুম। উনি অন্য মানুষের সাথে যেটা করে এটা তো ওনার সাথেও হইতে পারে, জি। এগুলাই বলতাম ওনারে। আরো বলি যে উনি যে কাজগুলা মানুষের সাথে করে তো অন্য মানুষের ক্ষতি হয়, অন্য মানুষের ক্ষতি করলে তার কি লাভ হয়? রাইট। তো উনি রেগে যেতেন না? উনি আপনার কথা শুনতেন? হ্যাঁ শুনতেন, উনি রাখতেন না। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কত বছর? 1 বছর। 1 বছর। এই 1 বছরের মধ্যে একটা অপরাধ উনি করেছেন, সেটা কি আপনি জানেন? সে অপরাধটা কি? এই বিষয়ে তো আমি কিছু জানি না। আচ্ছা, আপনি কি তার ব্যাপারে খোঁজ খবর রাখেন যে সে কোথায় যাচ্ছে, কি করছে? তাকে আপনি খুব বেশি চাপাচাপি করেন কিনা, জোর দেন কিনা? তাকে আমি এমনিতে তার স্বাধীনতায় কোনো জোর দিই না, তারপরে যতটা চেষ্টা করি ওনার বিষয়ে খবর রাখার জন্য। আচ্ছা, আপনার খারাপ লাগে না যে আপনার স্বামী এইরকম একজন দুর্ধর্ষ অপরাধী এত ভুল করেছে জীবনে? আপনার নিজের খারাপ লাগে না? লাগে, তারপরে সে যা করছে আগে করছে, এখন তো কিছু করে না। মানুষের অতীত নিয়ে তাই না তো কোনো লাভ নেই। জি। যদি আসাদুল আবারও কোনো অপরাধ করে এবং সেটা বড় ধরনের অপরাধ হয়, তাহলে আপনি কি করবেন? যদি ভবিষ্যতে কোনোদিন এরকম করে, আমার যতটুকু সম্ভব আবার ওনাকে বোঝাবো যেন এরকম ধরনের না করে, তাই তো? জি খাদিজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আসাদুল, আপনার স্ত্রীর কাছ থেকে শুনলাম পুরো বিষয়টি আমরা পরিষ্কার নয়। আমাদের এই অনুষ্ঠানে যাহা বলিব সত্য বলিবতে আমরা অপ্রিয় সত্যগুলো রিভিল করি 3টি ভাগে। একটা হচ্ছে যে অপরাধ করেছেন আপনি সেটার পেছনের কারণটা কি, অপরাধটা আসলে কি এবং অপরাধের পরিণতি কি। আমি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনি শুরু করতে পারেন। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আমার নাম আসাদুল। আমার ছোট চাচা আর চাচির সন্তান হয় না বিয়ের 20 বছর পরেও, তো তারা আর কি আমার সন্তান হিসেবে মাইনা নেয়। মানে নাই মানে হচ্ছে সেখানে আপনি বড় হয়েছেন, এখানে চাচার সাথে ব্যাপারটা কি? চাচা উনি আর কি, তার কোনো সন্তান নেই, সন্তান হয় না। উনি আমার বলছে যে আব্বা ডাক, শয়তানি করে হয়তো বলছিল, তখন ডাকছি ওইখান থেকে। ওই দিনকার আমার কাঁধে করে নিয়ে বাজারে যায়, বাজারে গিয়ে মিষ্টি খাওয়ায় বাপ ডাক শোনার জন্য। হ্যাঁ, তো তারপর থেকে আমার যে মা সে শিখায় দেয় যে যখন আব্বা ডাকছো স্যার, হ্যাঁ এত খুশি হয়েছে, ছোট আব্বা ডাকিস আর হ্যাঁ বউরে ছোট আম্মা ডাকিস। তখন থেকে আমি তাদেরকে ছোট আব্বা ছোট আম্মা এসব বলে ডাকি। জি। তারপর যখন আমার বয়স 3, তো মাঝখানে আবার একটা জিনিস, আমার বাবা মা তখন আমার গ্রামে রেখা ঢাকায় চলে আসে। আমার বাবা আর কি যেন নিয়ে আসে, ওইটা আর আমি জানি না সঠিক এখন পর্যন্ত। গ্রাম থেকে আর ঢাকায় চলে আসতে হয়, তো উনি আসে, সেটা পরে কিছুদিন পরে আম্মারেও নিয়ে আসে। তো ওই সময় আমার এমন ভাবে হস্তনস্ত করে নিয়ে আর কি, তাও আমার ধরতে পারে নাই। মানে আপনি আসতে চাচ্ছেন না? হ্যাঁ, গ্রাম থেকে আসতে চাইতেছি না। তারপরে আমার ধরে নিয়ে আসছে, 3 দিন থাকার পরে আমি আবার গ্রামে চলে যাই। তারপর ওইখান থেকে ওই ছোট আম্মা ছোট আব্বার কাছে বড় হয়েছি 3 বছর বয়স পর্যন্ত। তারপরে আবার আমার এখানে নিয়ে আসা হয়। আমার বলা হয়েছিল, আর আমার মারে আমার বাবা এতটুকু প্রতিশ্রুতি দিছিল যে ওইখানে যাবা, ঢাকা শহর, সমস্যা নাই, তোমার কাজ হইব শুধুমাত্র ঘরটা গুছায় রাখা, তোমার পোলার হলে তুমি স্কুলে যাবে, স্কুলতে আনবা, আর কিছুই না। আমার মাও অনেক গ্রামের মেয়ে, বেশি কিছু। আপনার বাবা হঠাৎ করে কেন ঢাকাতে আসলেন বা আসার চিন্তা ভাবনা করলেন? এটার কারণটা আমি সঠিক জানি না। পরবর্তীতে আপনি জেনেছেন? না, পরবর্তীতে আপনি জানেননি। ওকে, আপনাদের কোনো আত্মীয় স্বজন কি ঢাকায় ছিল? তখন আমাদের পিছনের গ্রামের কয়েকজন লোক এই যে ঢাকা যে ডিপিজেড ওই এলাকাটা থাকতো। আচ্ছা, ওকে। তো আপনার মাকে বলা হলো ওখানে গিয়ে শুধু বাচ্চাদেরকে স্কুলে নেওয়া আসা করবে, আর কোনো কাজ নেই তোমার, তাই তো? আপনার যে 2 ভাই ছিল, বড় ভাই, তাই তো? তারা অনেক বড়। আর এখানে আরেকটা জিনিস, আমার বাবা 3টা বিয়ে করছে। যে বড় 2 ভাই তারা একেবারে প্রথম স্ত্রীর, দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান নেই, তারপরে আমার মারে করছে। আপনার মার আপনি একমাত্র সন্তান ছিলেন? হ্যাঁ। তো বড় 2-3 স্ত্রী কি একই সাথে ঘর সংসার করতো? না, আমার বড় মাঝে সে মারা যায়, তারপরে দ্বিতীয় বউরে ছেড়ে দেয়, দ্বিতীয় বউর সাথে ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, এবং আপনার বাকি নিয়ে তিনি সংসার করতেন। হ্যাঁ। তার মানে আপনার বড় যে 2 ভাই ছিল তারা কি ঢাকাতে চলে আসে ওই সময়টাতে? ওই সময়টাতে আমার বড় ভাই যে সে তার নানির বাড়িতে থাকতো, আর মেজো যে সে আসতো, এখানে আসতো, আবার বাড়িতে থাকতো। তার মানে আপনাদের পরিবারের সাথে তেমন কোনো যোগাযোগ ছিল না? তাদের কোনো যোগাযোগ ছিল না। আর আপনাকে ঢাকায় আনতে পারছে না বিকজ আপনি গ্রামেই থাকবেন, এরকম একটা ব্যাপার ছিল। ওকে, তারপর আমার গ্রাম থেকে এখানে নিয়ে আসে। আমি বিশাল ডিপ্রেশনে থাকি,
কারণ গ্রামের ওই ছেলেগুলো আমার সাথে নাই, আমার যে কাজিন যাদের সাথে খেলাধুলা করতাম ওই সারাদিন, পরিবেশটা নেই। ওই পরিবেশটা নাই। সারাদিন পুকুরে ডুবাইতাম, পুকুর নাই, কি করি সারাদিন টই টই করে ঘুরি, আর একটু পরে পরে আমি ভাত খাবো, তো একটু পরে পরে আর কি ভাত মা খাই আবার থুয়ে দিতাম, খাইতামও না। ওকে, তো এইভাবেই আর কি আমার দিনকাল চলতে থাকে। তারপরে আবার আমি গ্রামে চলে যাই। তো এখানে থাকার পরে 5 বছর বয়স পর্যন্ত এখানে ছিলাম। তারপরে আমার নিয়ে আসা হয় এখানে। তো নিয়ে আসার পরে আমি এখানেই সবকিছু বুঝা নেই। তো এইখানে আর কি আমার একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়, আমিও ক্লাস করি। তখন একটু একটু ভালো লাগতে থাকে যে হয়তো বা আমার কিছু বন্ধু হইতাছে এখন। তো আরেকটু যখন বড় হয়েছি, আমার বয়স 9-এর কাছাকাছি গেছে, জি। তখন আমার বাবা মার প্রতি একটা যে বাবা মার একটা অভাব, ওইটা বুঝতেছি। বাবা মার অভাব কেন? বাবা মার অভাব, যেমন বাবা থাকতো সারাদিন কাজে ব্যস্ত, সকালবেলা যাইতো আমার ঘুম থেকে ওঠার আগে, তো রাত্রে আসতো এই মাগরিবের আজানের সময়, এসে আবার গোসল টোসল করে বাজারে চলে যেত। সারাদিন ওই যা কাজ করছে ওইগুলো টাকা কালেক্ট করতো। আমার বাবা ছিল একজন ঠিকাদার ব্যবসায়ী। ঠিকাদার ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ। আর আমার মা গার্মেন্টস শ্রমিক। তো সেই গার্মেন্টস শ্রমিকরা এমন হয় যারা নিজেদের যে ব্যক্তিগত চিন্তা ওইটা করার সময় পায় না। সে সকাল থেকে আর কি 7টা বাজে 3টা বাজে উঠবো ঘুম থেকে, উঠে সে রান্না বান্না সবকিছু কমপ্লিট করবো, করার পরে 7টা বাজে তারা অফিসে যাইতে হইব, আবার আসবো রাতে 9টা 10টায়। তো আমি খালি এতটুকু দেখতাম, আম্মু সকালবেলা আমার ডাইকা তুইলে হাত মুখ ধুয়াইছে, তারপরে আমার খাওয়াইছে, খাওয়াইটা হয়েছিল স্কুল ড্রেস পরাই দিছে, একটু পরে স্কুলে যাবে একা, এতটুকু বলে আম্মু চলে যেত। আর রাত্রে 9টা বাজে যখন আসতো তখন আমি ঘুমায় থাকতাম। তখন সে আমার উঠে এসে আমার শরীরে অনেক ময়লা লেগে থাকতো, সারাদিন খালি খেলা আর খেলা, গোসল টোসল এসবের কোনো কিছু ধারে কাছে যেতাম না। এই কারণে আর কি আমি বাবা মারও অভাবটা বুঝতাম। আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগতো, কেন এমন কেন, আমি কি পারি না আমার বাবা মার সাথে একটা আমার একাকিত্ব শেয়ার করি, দুইজন হয়ে আমার বাবা মার সাথে শেয়ার করি। যখন আপনার 9 বছর বয়স। হ্যাঁ, এইভাবে আর কি কিছুদিন চলে যায়। তো আমার বাবা একটা টিভি কিনে, তো আমি আবার এদিক দিয়ে আমার স্কুল ফ্রেন্ডদের কাছ থেকে আর কি একটুখানি অবহেলিত হই। যেমন আমি অনেক মোটা ছিলাম, সম্পূর্ণ ডিমের মতোই আমার দেখা যেত। ওকে, ফুল সাইজ। ওকে, আমার আকৃতিটা ডিমের মতো হওয়ার কারণে আমার কোনো খেলায় নিত না, কোনো কাজে নিত না। তবে হ্যাঁ, স্কুলের যদি কোনো কাজ হইতো স্যাররা আমার দিয়ে করাইতো। আমি স্কাউট করার জন্য অনেক আগ্রহী ছিলাম, আমার স্কাউটে নেওয়া হয় না, আমার স্কাউট থেকে বের করে দেওয়া হয়েছে। আমার পিটি শিক্ষক বলছিল যে ওরা যদি নেই, তো যদি হঠাৎ করে স্কাউটের ময়দানে, স্কাউট চলাকালীন সময় যদি ময়দানে হয় সেন্সলেস হয়ে যায়, তখন কি অবস্থা হবে। এখন দেখছেন ওর কি অবস্থা। মানে আপনি অনেক বেশি ফ্যাট ছিলেন, যে কারণে আপনাকে এটা বলা হতো। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আমি একটা ডিপ্রেশনে ভুগতাম সবসময়, যে আমার বন্ধুরা খেলে, আমি খেলতে পারি না, ওরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আমার নেয় না। দিস ইজ দ্য আলটিমেট থিং, প্রিয় শ্রোতা। ফ্যামিলিতে বাবা মাকে পাচ্ছে না সে, তার যে ব্যস্ত সময় যেখানে কাটানোর কথা স্কুল, সেখানে গিয়েও কিন্তু সে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না তার হেলদি সিচুয়েশনের কারণে, এবং তার শিক্ষকরা বলছে স্কাউট নেওয়া যাবে না বা অন্য কোথাও নেওয়া যাবে না, এবং তার ফ্রেন্ডরাও তাকে খেলাধুলাতে নিচ্ছে না, কারণ তার ভাষ্য অনুযায়ী তার আকৃতি হচ্ছে ডিমের মতো, মানে মোটা সে, এবং যে কারণে ওই বয়সে সে এক ধরনের মেন্টাল ডিপ্রেশনে ভুগছে। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা প্রিয় শ্রোতা, একজন মানুষের অপরাধ এবং ভুলের জায়গাটিতে যাওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। হ্যাঁ, তারপর ওই আমাদের ঘরে যখন টিভি আনে, তো আমি কই বাইরে কি সারাটা দিব, সবাই আমার নিয়ে এই ধরনের কৌতুক শুরু করে দেয়। তো ওইখানে যাওয়াটা আমার জন্য ঠিক হবে না। তা আমি ঘরের ভিতরে বসে বসে টিভি দেখি আর সময় কাটাই, বই পড়ি। তা বই পড়তাম কি, 3 টাকা দিয়া বই কিনতে পাওয়া যেত, গল্পের বই, ওইসব কিনা নিয়ে এসে আম্মুর কাছে টাকা নিতাম, 5 টাকা 10 টাকা, ওইগুলো দিয়ে ওই বই কিনে নিয়ে ঘর একেবারে বইরা ধুয়ে দিতাম, ম্যাগাজিন গুলো পড়তাম, এভাবে আমার সময় কাটতো। তো টিভিতে দেখতাম যে একজন একাকিত্ব একটা ছেলে ছবির ভিতরে কিংবা বিভিন্ন জায়গায় কার্টুন দেখলেও দেখতাম এরকম যে একটা ছেলের সাথে একটা মেয়ে আছে, তার মানে একটা জোড়া। তখন আমি ক্লাস 6-এ পড়ি, আমার একটা আর কি এরকম একাকিত্ব বোধ শুরু হয়। পরবর্তীতে যখন 7-এ উঠি, আর আমি ছিলাম একটু তখন 6 থেকে আমি একটু উগ্র টাইপের, ক্লাসের ভিতরে সবচেয়ে স্বাস্থ্যবান, আর আমার দেখতে সবাই একটু মোটা দেখা হওয়ার কারণে আমি সবার উপরে একটু জোর দেখাইতাম, সবাই আমার একটু ভয় পাইতো, নাহলে ধরে মারতাম। ওকে, তো এই ভয়ে আর কি ওরা আমার সাথে বেশি একটা মিশতো আর কি, ভয়ে থাকতো, আন্তরিক ভাবে যে খুব বেশি ফ্লেক্সিবল হতে পারতো না। হ্যাঁ হ্যাঁ। ওকে, 7-এ উঠে সেটা ক্লাস করতেছি, তখন একটা মেয়ে আসলো বোরকা পরা অবস্থায়। আমি দেখে সেটা বলি কি, আয় রে কি আইছে। ওই মেয়েটাই আমাদের ক্লাসে সর্বপ্রথম বোরকা পরে আসে। ওকে, আরে কি আইছে, পুরা দিয়ে আন্টি, এরকম ভাবে তারা খেপাইছি। সে আমার দিকে কিছুক্ষণ তাকায় রয়েছে, সে একেবারে পিছনের বেঞ্চে বসছিল, আমি আবার বসতাম। আমার একটা স্বভাব ভালো ছিল, আমি যাই করতাম পড়ালেখা ঠিক রাখতাম। তো অতঃপর ওই মেয়েটার সাথে আর কি, মেয়েটা আমার দিক তাকায় থাকতো শুধু। জি,
ওই মেয়েটারে আমি ওইভাবে টিস করছি, যার কারণে হয়তো ওর ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে আমার নিয়ে। মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকতো, যেটা আমি খুব খারাপ দিকে নিতাম। তো আমি সামনের বেঞ্চে বসতাম সবসময়, সামনের বেঞ্চ অথবা দ্বিতীয় বেঞ্চ। তো আমি আমার বন্ধু আশিকের সাথে বসতাম। তো পরবর্তীতে এরকম আমি 3 দিন খেয়াল করলাম, মেয়েটা আমার দিকে সবসময় তাকায় থাকে। তা আশিকেও কয়, কি রে দোস্ত, তোর তো মনে হয় সিরি পছন্দ করছে রে। হ্যাঁ হেল্পটা ফাইজলে আমি কথাবার্তা কইস না, সেইটা পছন্দ করবো। আমার তো শৈল লাগছ একেবারে পুরা বিগ শো। আমি কি শো? বিগ শো, মানে ওই যে ডাব্লিউ রেসলার। ওকে ওকে, দ্যাটস কুল। তারপর বিগ শো কোনো সময় কোনো গার্লফ্রেন্ড হয় না। আপনি শিওর যে বিক্ষদের কখনো কোনো গার্লফ্রেন্ড হয় না? না আর কি, ওদের গার্লফ্রেন্ড কিন্তু মাঝে মাঝে আমরা দেখি, মানে ওকে যাই হোক, আপনি মনে করতেন যে বিক্ষদের কখনো গার্লফ্রেন্ড হয় না, এই ধরনের কথা বিগ শো বলছেন? বলতে আর কি আমি বুঝাইতেছি যে মোটা অসুদর্শন, মানে সুদর্শন না আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। যারা মোটা, এক কথায় তাদেরকে অন্য একটা জগতে ফেলাই দেওয়া হয়। আমার থিঙ্কে তখন এটা ধরা হয়, আচ্ছা। কারণ আমি কোনো জায়গায় খেলতে আপনি পারতাম এভাবে না। চিন্তা করতেন? Right. আমার থিঙ্কটা এরকম হয়তো। তো পরবর্তীতে আমার একাকিত্ব দূর করার লাগে আমি ওই মেয়েটার সাথে রিলেশন করি। তাও কিভাবে হয়, একদিনকে ক্লাস শেষ হয়েছে, তারপরে সে বাইরে আসতেছে। তা আমি পরবর্তীতে তারে পা উঁচু করে আটকাই রাস্তায়। ছেলেদের আর মেয়েদের ব্রেঞ্চের মাঝখানে একটু ফাঁকা থাকে, তো আমি ছেলেদের ব্রেঞ্চের হাই বেঞ্চে বসে সেরা ওই মেয়েদের ব্রেঞ্চের হাই বেঞ্চে পা রাখি, যার কারণে যাইতে পারে না। পরবর্তীতে আমি ওরা জিজ্ঞেস করছি, দেখেন আপনারা মহিলা মানুষ, আপনাদের কোনো কিছু বোঝা যায় না। তারপরে সে আমারে বলছে যে দেখেন আমার পথ ছাড়েন, বাসায় যাবো, স্যাররা দেখতেছে। হ্যাঁ বলছি, স্যাররা দেখতেছে, শুধু শুধু মিথ্যা কিছুর জন্য বলেন। তো এই কথা বলার পরে আমি পাশায় নিছি, ও চলে গেছে। তারপরে আমার ফ্রেন্ডরা কইছে, আসাদুল চরম জিনিস কইছিস, চরম। ওই মনে হয় সারা রাত গিয়া কানতে কানতে বিছনা বিজয় ফেলাইবো, এরকম টাইপের কথাবার্তা আমার ফ্রেন্ডরা আমার মন্তব্য করতেছে। তখন আমার জীবন আর কি প্রথম কোন মেয়ের সাথে এইভাবে বাজে ভাবে কথাবার্তা বলা এই প্রথম ছিল। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা, যে একটা ছেলে একটা মেয়েকে কিভাবে অ্যাড্রেস করবে এবং একটা ছেলের সাথে একটা মেয়ের কমিউনিকেশনটা কি হওয়া উচিত ওই বয়সে। এখানে আমরা অন্য ধরনের একটা অ্যাটিটিউড দেখতে পাচ্ছি। আপনি কোন ক্লাসে পড়তেন তখন? আমি তখন পড়তাম ক্লাস 7 প্রথম দিকে। ক্লাস 7 এর প্রথম দিকে। তখন কি আপনি মেয়েদের সাথে ফ্রিকোয়েন্টলি কথা বলতেন? না, আমি ওইটাই ছিল আমার প্রথম আর কি, প্রথম কোনো মেয়ের সাথে কথা বলা, হ্যাঁ, এবং তাও এত বাজে ভাবে। হ্যাঁ, যে প্রথম একটা মেয়ের সাথে আমি কথা বললাম ক্লাস 7 এ পড়ার সময়, এবং সেই আচরণটাও খুব ভালো কোনো আচরণ ছিল না। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল নুপুর। নুপুর, ওকে। তারপর ওই মেয়েটা 3 দিন আর কি আমার স্কুলে আসে নাই। পরবর্তী 3 দিন পরে যখন আসছে, তখন তা আগে যেরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকতো, একটু গ্যাপ দিত, কিন্তু ওই 3 দিন পরে যে আসার পর থেকে যেভাবে তাকিয়ে থাকতো, একটুখানি সময়ের জন্য গ্যাপ দিত না, চোখের পলক আমার মনে হয় কেউ ফালাইতো না, এমন ভাবে আমার দিক তাকিয়ে থাকতো। তো আমার কাছে খুব খারাপ লাগে। তো ও ওই দিনকে বসছিল 4th নাম্বার বেঞ্চে, আমি সরাসরি উঠে সেরা চলে যাই 5ম বেঞ্চে, যেন আমার দেখতে না পারে। কিন্তু তারপরেও সে গার ঘুরায় সেরা আমার দেখতে থাকতো। ওই দিন রাত্রে আমি চিন্তা করতে থাকি যে একটা মেয়ে আমার দিকে তাকায় থাকে। এমন সময় আর কি আমার ভিতরে এমন একটা ফিলিংস আসলো যে আমি তো একলা, সারাদিন একা থাকি, হয়তোবা এই মেয়েটাই আসছে আমার জীবনে, আমার সাথে থাকবে, আমার একাকিত্ব সময়টা বাক করে নিব। স্কুলে একটা সিস্টেম ছিল ডে কেয়ার, সারাদিন স্কুলে থাকতে হইতো, তারপরে আবার 2টা প্রাইভেট পড়তাম আমি স্কুলেই। তো দেখা যেত কি আমার সারাটা দিনই স্কুলে কাটতো। ওই সময়টা আমার খুব ভালো লাগতো, কারণ আমার মনের ভাব প্রকাশ করার জন্য কেউ ছিল, কেউ আমার কথা শুনতো। তো ওই মেয়েটারে আমি তখন প্রপোজ করি ডিরেক্টলি। তাও খুব ভয়ানক ভাবে। আমার ব্যাগের ভিতরে সব সময় স্ক্রু ড্রাইভার, টেস্টার, কাটিং প্লাস এগুলো থাকতো। কস্টিপ কেন থাকতো? কারণ আমার বাবা আর মা, তাদের কাছ থেকে আমি পর্যাপ্ত পরিমাণে টাকা পাইতাম না। তো পরবর্তীতে আমি আর কি যে টাকাটা আমার খরচ করার লেগে, তো অনেক সময় দেখা যেত কি অনেকে আমাকে একটা কাজের অফার দিত যে আমার বাসায় ফ্যানটা লাগাই দিতে হইব, একটু লাগাই দিও, আমার এই জায়গায় একটা ওয়ালটা একটু গর্ত কইরা এদিকে একটা তার টানিয়ে দিতে হইব, দিও। এই কাজগুলোই আমি করতাম। তো এই কারণে এগুলো আমার কাছে সবসময় থাকতো। তো স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসে সরাসরি আমি যে কারেন্টের সকেট যেটা, ওইটার ভিতরে স্ক্রু ড্রাইভারটা ঢুকানোর আগে তারা বলি, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো কি না? যদি না বাসো তাহলে আমি এখনই মারা যাবো, বলো। প্রথম অ্যাপ্রোচই আপনি এভাবে অ্যাপ্রোচ করেন? হ্যাঁ। আপনি এটা কারো কাছ থেকে শিখেছিলেন? না, আমার মস্তিষ্ক নিয়ে আমি সারাদিন একা একা খেলতাম, আমি কারোর সাথে কোনো কথা বলতাম না। আমার শুধুমাত্র কিছু গল্পের বই ছিল, হীরামন্তুতার কাহিনী, রাজা বাদশার কাহিনী, রূপকথার কাহিনী, শেক্সপিয়র কিংবা বড় বড় নামি দামি লেখক বইও পড়তাম না, রূপকথায় সারাদিন থাকতাম। তো নিজের মস্তিষ্ক থেকে এটাই বুদ্ধি আসে যে এইভাবে করলে হয়তো কিছু একটা হবে। আর মেয়েটা তো আমার দিকে সারাদিন তাকাই থাকে। ওকে। আমি চিন্তা করি হয়তো বা অ্যান্সারটা হ্যাঁ বুতক আসবো, তা আমি সরাসরি রিস্ক নিয়ে ফেলাই।
তো মেয়েটা 3 পর্যন্ত গুনলাম, কিন্তু মেয়েটা কিছুই বলতেছে না। তারপরে আমি সরাসরি স্ক্রু ড্রাইভারটা দইরা, যে সিলভার সাইডটা ওইটা দইরা সেটা কারেন্টের সকেটের ভিতরে ঢুকিয়ে দেয়। কারেন্টের শর্ট খাই প্রায় 3 মিনিটের মতো, খাওয়ার পরে আবার এটা ছাইড়া ফেলায়। আমার আবার একটা বদ অভ্যাস ছিল, আমার পায়ে তখন কেস ছিল, কেস থাকা অবস্থায় বেশি একটা কিছু অ্যাকশন করে না। আর আমি আমার ক্লাসের ছেলেদের বন্ধু বান্ধবদেরকে একটু ভয় দেখাইতাম, পিছনে সকেটের ভিতরে আঙ্গুল দিয়ে সেরা বেঞ্চের কাঠের বেঞ্চের উপরে বসতাম, পিছনে সকেটে আঙ্গুল দিয়ে সেরা ওগুলোকে হ্যান্ডশেক করতাম। তো ওরাও ঝটকা খেতো, আমিও ঝটকা খেতাম। কারণ আমার শরীরে এটা শুয়ে গেছে, কারণ আমি কারেন্টের কাজ করি, ছোটখাটো একটু ঝটকা এটা আমি শুয়ে নিতে পারি। তারপরে আপনি বলতে চাচ্ছেন যে আপনি 3 মিনিট ভাবে ছিলেন ওখানে? হ্যাঁ, 3 মিনিটের মতোই আমি ছিলাম। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় একটা এসএমএস পোল আপনাদেরকে দিতে চাই। ও যেটা দাবি করছে যে আমি এমন একটা সিস্টেম জানতাম যে সিস্টেমে আলটিমেটলি শকটা আসলে ওরকম শক না, এবং এই শকটা আসলে খুব নর্মাল লেভেলের শক। এটা যেহেতু আমি ইলেকট্রিক কাজ করতাম, সুতরাং এটা কখনো শক মনে হতো, কখনো শক মনে হতো না। কিন্তু 3 মিনিট যদি একটা মানুষ ইলেকট্রিক শকের মধ্যে থাকে, তাহলে সে রীতিমতো শক খেয়ে মরে পুড়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু ও বলছে 3 মিনিট আমি এটা ছিলাম। কতটুকু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আপনাদের কাছে? আপনি যদি মনে করেন ও যেটা বলছে সেটা মেনে নেওয়া যায়, and this is possible for electrician, তাহলে আপনি যেটা লিখবেন yes। আর যদি মনে করেন this is unbelievable, তাহলে আপনি লিখবেন no। এবং যদি মনে করেন যে আপনি নিজের জায়গাতে কনফিউজ, তাহলে আপনি লিখবেন no comments। আপনি এক্ষুনি ঝটপট লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। তবে পাঠানোর নিয়মটা হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস yes অথবা no, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। ওকে, হ্যাঁ, তারপর উনি কি বললো? ও কোনো কথাই বলে না, ও একেবারেই চুপ। তো চুপ। তারপরে আমি চিন্তা করলাম হয়তো ওই জিনিসটা বুঝতে পারছে যে আমার সংযোগটা মাটির সাথে নাই বিদায় ও আর কি এরকমটা। পরবর্তীতে আমি পানি ডালি আমার পায়ের ভিতরে। পানি ডালার পরে পরবর্তীতে আমি বলতেছি এখন দিলে আমার কি অবস্থা হইব তা তো তুমি বুঝোই। এই কথা বলছি তো রিয়াজ জামের ছেলেটা করছে কি আমার ওইখান থেকে টান্দা সরাই ফেলাইছে। তো ভাই কি করতেছো তুমি? ও আমার আবার বড় ভাই সম্বোধন করতো। তো ভাই কি করতেছো এটা? আমার মাই তো কাইন্দা মরে যাবো গা, তুমি তাড়াতাড়ি আমাকে বাসাইলো। পরে ওর বাসায় গিয়ে সেরা ঘন্টাখানিক রেস্ট নেওয়ার পরে এই ঘটনা পুরো স্কুল ছড়াছড়ি হয়ে যায়। আসলে এরকম একটা কাজ করছে সবাই। আর আমার একটা জিনিস কি, আমার অ্যাটিটিউডটা এমন ছিল, আমি কোনো মেয়েদের সাথে কথা বলতাম না সহজে, কোনো মেয়ের সাথে মেলামেশা করতাম না। তো অনেক সময় হয়তো বা আমার অজান্তে কোনো কিছু মেয়ে যারা আমার অনেক পছন্দ করতো। তো পরবর্তীতে এই ঘটনার পরেই আমি বুঝতে পারি যে মেয়েরা আমার কতটুকু চয়েস করতো। আমার সিনিয়র ক্লাসের কিছু মেয়েরা আমার সাথে ফ্রেন্ডশিপ করে। তো তার কিছুদিন পর প্রায় 3 মাস আমাদের পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা শুরু। তো ওই সময় আবার আমি ওর সম্মুখীন হই যে তোমার আমি এরকম একটা প্রশ্ন করছিলাম, তুমি আমার উত্তর দাও নাই কে? ও তখনও কোনো কথা বলে না, চুপ করে চলে গেছে, আমার ধাক্কা মেরে ফেলাই দিয়ে। পরবর্তীতে কই যে তারা তোমার খবর আছে। তখন আমরা আবার একটা ক্লাব করছিলাম। তো যখন 7-এ উঠি তখন আমাদের সাথে একটা ছেলে আসছিল, নাম শাকিল। ওকে, শাকিল, শফিক, সোহেল, সাইদ, কোড নেম সাইমন। আমরা এক একজন এক একটা কোড নেম ইউজ করতাম আমাদের ক্লাবের ভিতরে। আর কি ক্লাবটা এমন ছিল, তখন আমরা প্রথম হিপ হপ শুনি। হিপ হপের ভিতরে চুরি চাপাটি, রামপুরি বাইর কর, পাইপ গান, শর্ট গান, হাতুলের জল, এই ধরনের কথা বল। হিপ হপ মানে হয়তো বা মারামারি। আমি একটু জানতে চাই যে আলটিমেটলি আপনি হিপ হপ শুনতেন মানে কি ক্লাবে হিপ হপ বাজানো হতো নাকি ক্লাবটা কিসের ছিল? ক্লাবটা ছিল লোকের শয়তানের, এখানে বসে সারাদিন গাঁজা খাওয়া হইতো। তবে আমি তখন গাঁজা খাই না। ক্লাবটা কেন গঠন করলেন? এটা গঠন করছে আমাদের ভিতরে একটা গ্রুপ সৃষ্টি হয়, যে এলাকার এই গ্রুপ জানিপারপুত গ্রুপ। কি গ্রুপ? জানিপারপুত। জানিপারপুত মানে হয়েছিল এটা জানি পাওয়ার বাবার নাম, জানিপারপুতের গ্রুপ। জানি ফা, হ্যাঁ, জানিপারপুতের গ্রুপ। তারপর হেলাল গ্রুপ, এরকম কিছু গ্রুপ ছিল আর কি। কর্ণাটিকের গ্রুপ, আচ্ছা, এরকম কিছু গ্রুপ ছিল। আর আমি ছিলাম SSMC নামের একটা গ্রুপের সাথে, যেটা আমরা পরবর্তীতে ক্লাব করি, যেটার কোড নেম থাকে SSMC। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কাজটা কি ছিল? মানে একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে মারামারি করা? হ্যাঁ, এটাই। আমাদেরকে কেউ কিছু বলতে পারবো না, আমাদের প্রথম রুল ছিল এটা। আচ্ছা, এই যে গ্রুপগুলো আপনারা করছেন, আপনি ক্লাস 7-এ পড়তেন তখন? হ্যাঁ। আপনার সাথে যারা ছিল তারা কোন ক্লাসে পড়তো বা কত বয়সী ছিল? শাকিল আমার ক্লাসের ছিল, সাইদও আমার ক্লাসের ছিল, কিন্তু ওই এক ক্লাস লাভ দিছে। সোহেল আর শফিক তারা আমার থেকে 1 বছর সিনিয়র ছিল। এই সব কিশোর ছেলে মেয়ে মিলে একটা গ্রুপ করেছেন? হ্যাঁ। ওকে, কি শুনতেন আপনারা? হিপ হপ, র‍্যাপ শুনতেন? ওকে, ফাইন। বাংলা র‍্যাপ শুনতেন নাকি ভিনদেশি? ভিনদেশি শুনতাম, তবে বেশিরভাগটাই আমার চয়েস ছিল বাংলা। ব্ল্যাক জ্যাং, দেশি এমসি, এইসব হিপ হপই আমি শুনতাম বেশি। তো র‍্যাপ শুনলে আর কি আমার শরীরটা এমন মনে হইতো যে রক্ত গরম করে, আমার শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পাইতো, শরীরে ঘাম ঝরতো। আর যদি কোনো কিছু করতে যেত আমার ভিতরে কোনো ভয় সৃষ্টি হইতো না। তার পরবর্তীতে এই হিপ হপ কানে নিয়ে আসে আর কি আমি এরকম মারামারি করে হেডফোন কানের ভিতরে দিয়ে আসি না, সামনে চারি ধরে মায়ের।
তো এরকম ভাবে আমি একটা ভয়ানক মার খাই। এটা হয় আর কি পবনা টেকের গ্রুপের সাথে আমাদের তখন একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। পবনা টেকের গ্রুপের একটা ছেলে ছিল শাহাঙ্গীর নামের। তো এই শাহাঙ্গীর পোলাটায় আবার হাসেম কলোনি এলাকার পোলাপানের লগে একটা গ্যাঞ্জামে পড়ে যায়। রপ্তানির এই জায়গায় একটা সিঙ্গারের দোকান আছে। ওই সিঙ্গারের দোকানে যখন ইপিজেড এর অফিসগুলো ছুটি হতে থাকে, তখন ইপিজেড এর ওই জায়গায় যারা আছে তারা জানে ওই জায়গায় কি জামটা লাগে। মানুষের জাম সারা পৃথিবীর ভিতরে আমার মনে হয় ওই জায়গাটাতেই লাগে। ওকে, ওইখানে সিঙ্গারা কে কতগুলা খায় তার কোনো হিসাব কিতাব নাই। তো ওই আঙ্কেল আবার আমাদের পরিচিত, যার কারণে ওই শাহাঙ্গীর নামের পোলাটা একটু হিসাব রাখছে পাশের কাস্টমারটার। ওই ছেলেটার নাম ছিল সুমন। তো ওই সুমন ছেলেটা সিঙ্গারা খাইছে 5টা, বলতেছে 4টা। তো ও বলছে, এই ভাই আপনি মিথ্যা কথা বলেন কেন, আপনার তো 5টা সিঙ্গারা খেলেন, আমি হিসাব করি নাই। তখন ওই শাহাঙ্গীরেও ধরে দিয়েছে মায়ের। তো পরবর্তীতে এই কথাগুলো যখন আর কি আমাদের ক্লাবে এসে বলা হয়, পবনা টেক গ্রুপ তখন ছিল হয়তো বা কিছুটা দুর্বল, কিন্তু কোনো এক কারণে আমাদের সাথে ফ্রেন্ডশিপ তখন আমাদেরকে এসে শেয়ার করছে এরকম এরকম। তখন বাদালের পোলাওয়ানে মারছে। তখন শফিক বললো, সে ছিল আমাদের লিডার। তখন সে বললো, আর আমি তারা কিং বলে ডাকতাম ওই সময়, যেহেতু মারছে তোরা আমাকে ভাই ব্রাদার, ধরতে গেলে ক্লাবের ভাই ব্রাদার। আর আমরা ক্লাবের হয়ে হেরে এই জিনিসটা মাইনা নিব না, গিয়ে পেটাই তুই আমি করে বাইরে হইলাম। ওই দিন ছিল সবাই বরাতের রাত, সবাই নামাজ পড়বো, আমরা গেছি মারামারি করতে। যাই সেরাই ওই ছেলেগুলারে পাইছি, পাওয়ার পরে ইচ্ছা রকম মারলো। তো ওরা একটারে দূরেই থাপড়াইতেছে, যে ছেলেটা হিসাব কিতাব, কিন্তু ওর লগে যেগুলো আছে ওইগুলো সাইড দিয়ে বের হয়ে আসতেছে। আমি জিনিসটা খেয়াল করার পরে ওপরে দইরা আবার মাঝখানে নিয়েছি, নিয়ে আসে আমার পকেটে তখন সবসময় ব্লেড থাকতো। ব্লেড দিয়া আমি 4 জনের কিভাবে পুষ দিতেছি, অগর শরীরে কোথায় লাগতেছে ওইটাও আমার দেখার বিষয় না। আমার কথা হইলে কি এবার মারতে হইব, একজনের পাশে একেবারে কুচি কুচি করে ফেলেছিলাম। তো ওইটা নিয়ে সেরা বিশাল একটা কিছু পরবর্তী দিনে বিচার হয়। বিচার করব হামজাটাকে। হামজা এটা আমাদের এলাকার বড় ভাই, সে ডিএপিজেড এর ভিতরে আমার মনে হয় উনি সবচাইতে ধনী। তো উনি বিচার করবো, আর উনার বাড়িতে ব্যাচেলার ভাড়া থাকতো ওই ছেলেগুলা। তো এখন আমরা ঘাবড়ে গেলাম। তো আমাদের সাথে একটা ছেলে ছিল, পরে আমরা ডাকতাম গলাকাটা বইলা, কারণ ওর গলায় একটা পুষ আছে। তো তারপর থেকে ওর আর কি উপাধি হয়ে যায় গলাকাটা। তো গলাকাটারে চিনা ফেলাইছে ওই ছেলেটা। গলাকাটার বাড়ি হাসেম কলোনির পাশে। গলাকাটারে দূরে নিয়ে গেছে হামজা ভাইয়ের কাছে। হামজা ভাই বলছে যে ওগরে ধরায় দে, নয়তো আরিফ তুই পুরা ফাইসা যাবে, আমি পুলিশ ডাকবো, তোরে ধরায় দিব, তুই করছস। আর আরিফের রেকর্ড ওই সময় বিশাল খারাপ ছিল। ওই সবসময় খুন নিয়ে ঘোরাফেরা করতো, ওই ফিটিং ধরতো। আরিফ কি আপনার ফ্রেন্ড ছিল? হ্যাঁ, ও আমাদের ক্লাসেও পড়তো। আপনাদের গ্রুপেরই ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আর আরিফের নাম শুনলে আমার যা মনে হয় আমাদের এলাকায় যতগুলা ছেলে আছে সবার গলা একবার হইলেও শুকাইবো, এতটাই ভয়ানক। কারণ ওর ভিতরে কোনো দয়া মায়া নাই, ও কাউরে মানে না। ও যখন যারা মারতে ইচ্ছে হয় তখন তারই মারে, যেভাবে মারতে ইচ্ছে হয় ওইভাবেই মারে। ওর সাথে শয়তানি করতেও মানুষ ভয় পায়। আরিফরে ধরার পরে এখন আমাদের কাছে আসছে আরিফ, কান্না ভাব যে এরকম অবস্থা হইতেছে। এখন কিন্তু আমি বিশাল বড় একটা সমস্যায় ফাইসার মতো লাইগা। এখন তোরা কি করবি, স্বেচ্ছায় গিয়ে বিচারে করবি, জরিমানা দিবি, এইটাই ক্লোজ করে দিব হামজা ভাই। আর যদি এটা না করো তাহলে পরবর্তীতে আমরা কিন্তু ফাইসা যাবো। তো তখন শাকিল, শফিক ওরা 2 জন গেছে, আমরা 2 জনই ফেস হবো। শাকিল আর শফিক ছিল ওই সময় ওই এলাকার স্থানীয় পোলাপান, যার কারণে ওরা একটু ছাড় পাইবো। আর আমি ছিলাম ওই গিয়া বিদেশি, অন্য এলাকা থেকে এলাকায় আসছি, যার কারণে হয়তো আমার ছাড় দিব না। ওই কারণে ওরা গেছে ওইখানে। যাওয়ার পরে অগ জরিমানা হয়েছে, শাকিলের হয়েছে 26,000 টাকা আর শফিকের হয়েছে 30,000 টাকা। তারপর এটা শুধুমাত্র মেডিকেল খরচ। তারপরে ওদের নাকি ফোন হারায় গেছে, এইটা হয়েছে ওইটা হয়েছে, এরকম বিশাল কিছু কেরফা করে সে আরো প্রায় 20,000 টাকার মতো আদায় করছে। সম্পূর্ণ টাকাটা ক্লাব থেকে দেওয়া হয়েছে। ক্লাব মানে আপনাদের ক্লাব থেকে? হ্যাঁ। এত টাকা আপনারা পেলেন কোথায়? এত টাকা বাবা মার কাছ থেকে নেওয়া হয়তো। ক্লাবের বয়স তখন কতদিন? মাত্র কয়েকদিন। মাত্র কয়েকদিন আপনারা এত টাকার মালিক হয়ে গেছেন ক্লাবে? আমরা এখানে একজন আমাদের প্রভাবশালী লোক ছিল, সে সাভারের ভিতরে 1 নম্বর ডানবীর ব্যক্তি হিসেবে পরিচিত। তার সাথে আমাদের তখন রিলেশন ছিল, অনেক ভালো একটা রিলেশন। ভালো রিলেশন কি জন্য? তিনি তখন চান্স পাইতেছিল সাভারের রাজনীতি করার জন্য, হয়তো বা এমপি নির্বাচনেও চান্স পেয়ে যেতেন তিনি। ওকে। তো তার পোলাপানের দরকার ছিল, আর আমরা ছিলাম তখনকার সময় তার খুব কাছের, তার চোখের সামনে বড় হইতেছি, চলাফেরা করতেছি, যার কারণে ওনার সাথে ভালো একটা রিলেশন ছিল। ক্লাবের উদ্বোধনী দিন আমাদের কনসার্টের জন্য খরচ হয় 46,000 টাকা। তার কাছ থেকে টোটাল সম্ভবত, এটার শিওর অঙ্কটা আমি জানি না, 90 কি 1 লাখের মতো টাকা নেওয়া হয়। এই টাকাটা পরবর্তীতে আপনারা জরিমানার কাছে ব্যবহার করেন? এখানে ব্যবহার করা হয়। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে সংবাদের বিরতি নিতে চাই। আমরা 12টা 6 মিনিটে ফিরবো, তবে তার আগে আমরা দেখে নিতে চাই SMS পোলের রেজাল্ট। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে। Yes, 61%. No, 35%. No comments, 4%.
কম্পিউটার বলছে 61% ইয়েস, 35% হচ্ছে নো। এবং বুঝতেই পারছেন 35% মানে ইস হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার, এবং বাকি 4% হচ্ছে কনফিউশন। ফাইন, কনফিউশন হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই ইলেকট্রিশিয়ান নই। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সাধারণত ইলেকট্রিসিটির রকম সকম জানি না, তবে ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা কোনো না কোনো ভাবে হলেও ব্যাপারটি হয়তো বা করলেও করতে পারেন। বাট আমি বলবো প্লিজ ডু নট ট্রাই দিস অ্যাট হোম, বিকজ আপনি জানেন না এটা কতটা বিপজ্জনক হতে পারে। বিদ্যুতের সাথে খেলা করা কোনোভাবেই উচিত নয়। জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো শোনার ফিরে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেই ধরনের কাজকর্মগুলো করতেন আপনার বাসায় এগুলো জানতো ওই সময়টাতে? এইসব কোনো কিছু বাসায় যেত না, কারণ বাসায় যাওয়ার আগেই আমরা এগুলো দামাচাপা দিয়ে ফেলতাম। তারপরে বিচার থেকে ওই জায়গা থেকে ওরা সব টাকা পয়সা দিয়ে ওই জায়গায় সবকিছু শেষ। তারপরে আমরা আর ওই দিয়ে রপ্তানি যাওয়ার রাস্তাটা ব্যবহার করি না। তো আমি এখন আমার ক্লাসের কথা বলি, তো ওই দিক দিয়ে তো আমি বিশাল কিছু একটা হয়ে গেছি, এরকম মনোভাব আমার। তো তখন মেয়েটা আমি কই যে কিছু একটা করতে হইব। তখন ক্লাবের ভিতরে গিয়ে সেটা বলি এই ঘটনা, তখন শফিক বলে মেয়ে নিয়ে কোনো কাহিনী ক্লাবের ভিতরে হবে না, যেটা তুমি একলা করতে পারো ওইটাই গিয়ে করো, কারণ ওটা তোমার পার্সোনাল লাইফ, ক্লাবের সাথে ওটার কোনোভাবে জড়িত না, এই কথা বলে। তখন সাইদের একটা উদাহরণ দেয়, যদি তা না পারো তাহলে সাইদের মতো করো। সাইদ যেমন করছে, সাইদ কেমন করছে, কতি না খারাপ দেখ কি করতেছি, বেলেট বের করে হাতের ভিতরে মারবা পুষ, শিরাটিরা গাইটা যাবো গা, মাই এমনি রাজি হয়ে যাবো গা, পারলে এটি গিয়ে করো। সাইদটা কে ছিল? সাইদ আমাদের ক্লাবের একজন সদস্য। ও এই কাজটা করেছিল? হ্যাঁ, এই উদাহরণটা আর কি আমার দিছে। পরবর্তীতে আমি কই ভাই এত কিছু করা আমার পক্ষে সম্ভব হইব না, কেন এলে তেলে শরীরে বুঝতে যাবে, কারণ ক্লাব থেকে তোমার পার্সোনাল জীবনে কোনো সহযোগিতা করা হবে না। যদি তুমি এইভাবে এলাকার কেউ তোমার কিছু বলবা দেখ ভাই আর কি অবস্থা হয়। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে আর কোনো সহযোগিতা পাইনি। পরে আমি ওই মেয়ের কাছে আর কি গিয়াসেরা একদিন চুপচাপে ওই বাসায় যাইতেছে আর পিছু করছি, পিছন দিয়ে গিয়াসেরা রাস্তায় কেউ নাই। তখন আমি ওরে বলছি, আচ্ছা আমি এত তোমার পিছনে ঘুরি, তোমার কি একবার একটু আমার দিকে তাকাই দেখতে ইচ্ছা হয় না? আর আমার যেমন মনে হয় তুমি তো আমার ভালোবাসো। মেয়েটা কোনো কথা বলে নাই, চুপ করে বাসায় ঢুকে গেছে। পরবর্তীতে আমি ওইখান থেকে আইসা পড়ি। এইভাবে ঘুরতে ঘুরতে প্রায় ওর ক্লাস 7 এর সময়টুকু সম্পূর্ণটাই শেষ, বার্ষিক পরীক্ষা দিয়ে ফেলছি। তো আমি একটা প্রাইভেট পড়তাম, আমাদের এক বড় আপু, তো উনার কাছে প্রাইভেট পড়তাম, অঙ্ক ইংরেজি। তো উনি আবার চাইলো কি আমাদের ক্লাসের বেশ কয়েকজন ছাত্রছাত্রী উনি প্রাইভেট পড়াইতেন, তো উনি চাইছে যে আমাদেরকে দিয়ে আর কি পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজে ভর্তি করাইবো। তো এই কারণে আমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে। ওকে, তো আমরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, তার কাছে পড়ি। পরবর্তীতে আমি আর ভর্তি পরীক্ষা দেই নাই, ফর্ম কিনি, ফর্ম ফিল আপ করে আর জমা দিই নাই। তো ওরা পরীক্ষা দেয়, ওরা ফেল করে। কারণ আমি দেই নাই এই কারণে, আমি যদি পরীক্ষা দিই আমি জানি আমি টিকা যাবো, কিন্তু নূপুর তো টিকবো না। কারণ নূপুরে যদি একটা প্যাসেজ লিখতো যেটার ভিতরে 15টা লাইনের ভিতরে 30টা বানান ভুল করতো, এরকম অবস্থা। আমার কথা ছিল যে আমি এই স্কুলেই থাকবো, ওই স্কুলেই থাকবো। তারপরে আমরা ক্লাস 8 উঠি। এইখানে প্রাইভেট পড়ার সময় একটা ঘটনা, তো আমাদেরকে বহুত সময় ধরে প্রাইভেট পড়াইতো। বিকাল 3টা থেকে শুরু করতো, রাত 8টা, 7টার সময় খুব অন্ধকার, তো একটা মেয়ে মানুষের জন্য যাইতে খুব কষ্ট। জি, তা আমি ওরা আজ্ঞা দিতাম। ওই সময়টা ছিল বৈশাখের, অনেক ঝড় তুফান হইতো বৈশাখের সময়। ঝড় তুফানের কারণে আমি ওরা আজ্ঞা দিতাম। তো ও আবার জানতো যে বৃষ্টি থেকে আমার খুব খারাপ লাগে, বৃষ্টি জিনিসটা আমি খুব ঘৃণা করি, বৃষ্টিতে ভিজলেই আমার ঠান্ডা লাগবে। ওই এই জিনিসটা আর ওই চিন্তা করে ওই যাইতেছে। তখন আমি আমার বাসায় ব্যাগটা থুইয়া তা আমিও দিছি দৌড়, আমি গিয়ে সেটা ওই মেয়েটারে আজ্ঞা দিয়ে এলাম। ও আমার এতটুকু খালি জিজ্ঞেস করলো, আজকে মনে করছিল তুমি আসবা না, আসছো কে? ইচ্ছে হয়েছে তাই। আমার কই যায় না থাকবো আর আমি বাইত হইয়া খেতার তলে গান শুনমু না গান লিখমু, এই কথা কইছি। দ্বিতীয় দিন সেম, আবহাওয়া সেম, সবকিছুই সেম। তো তারপরে ওইখান থেকে এইভাবে আমাদের ওরে বাসায় ওদেরকে পৌঁছে দিলাম। তারপরের দিন ও আমারে বলছে যে তোমার কালকে একটা কথা বলবো, 5:30 বাজে। তো আমরা গেলাম ওর বাসা পর্যন্ত, আমিও কোনো কথা বলি না, ওর বাসা পর্যন্ত চলে গেছি। পরবর্তীতে বলছি কি ব্যাপার, তুমি আমার কি যেন বলবা, তো বলতেছো না কেন? পরে কয় বলবো এখনই, সাহস হইতেছে না। ওকে প্লিজ বলো। কয় না বলবো না, কালকে বলবো। আর পরবর্তীতে আমার পকেট থেকে কলমটা বের করে ওয়ালের উপরে হাত রাখি আর বলে কি তুমি যদি এখন আমার না বলো তাহলে আমি কলম দিয়ে হাত ছিদ্র করে ফেলবো। তখন ওই মেয়েটা বলে না 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 এটা করো না। তারপরে ও আমারে বলে দেখো আমার কিন্তু এখন সাহস হইতেছে না, আমি বলতে পারবো না। আমি বলছি না বলতে হবে, তুমি যদি না বলো তাহলে আমি আমার শরীরের ক্ষতি করবো। তখন আচ্ছা আমার দেখে কি মনে হয়, আমি তোমার ভালোবাসি কিনা? আমি বললাম আমার তো মনে হয় হ্যাঁ তুমি আমার ভালোবাসো। পরবর্তীতে ওই বললো কি তাহলে ওইটাই রইলো। এটা বললে ওই ঘরের ভিতরে দৌড় মারে। পরের দিন স্কুলে গেলাম, আমার দেখে অনেক হাসি, অনেক খুশি। আমার একটা চিঠি দিল, চিঠিটা পড়ে অনেক মজা লাগলো। কি ছিল চিঠিতে মনে পড়ে? চিঠিতে কিছু কথা লেখা ছিল, আমি তোমার অনেক ভালোবাসি,
তোমার যখন প্রথম দেখছি তখন থেকেই অনেক ভালোবাসি। তোমার সম্পর্কে বহু ভালো কিছুই শুনছি, কোনো খারাপ কিছু তুমি করো না, সিগারেট খাও না, কোনো নেশা করো না, শুধুমাত্র একটু আড্ডা দাও, এই যা। কিন্তু আড্ডা এটা সবাই দেয়, স্বাভাবিক। তুমি অনেক ভালো, এই ধরনের কথাবার্তা লেখা ছিল। তো আমি ওর চিঠির উত্তরে, আমার হাতের লেখা ততটা সুন্দর না, এখনো না। তো আমার তবে ইংরেজিটা একটুখানি সুন্দর। ইংরেজিতে আমি লিখি, যতই দূরে যাও, যতই ইংলিশ আর কি অক্ষর দিয়ে বাংলাটাই লিখি, যতই দূরে যাও, যেখানেই যাও, শুধু আমারে মনে করবা, দেখবা ছায়া হয়ে আমি তোমার সাথেই আছি। ওকে, এই কথাটা বলছি ওরে। বলার পরে ও আমার একটা চিরকুট দিল, ছোট একটা, ক্লাসের ভিতরে বসে। তখন আমরা পাশাপাশি বসি, ও মেয়েদের বেঞ্চের সাইডে যে বেঞ্চটাতে বসবো, আমিও ছেলেদের সাইডের বেঞ্চে ওই বেঞ্চটাতে বসি, আর পাশাপাশি। তো আমার চিরকুটটাতে লেখা ছিল, সাগর শুকিয়ে যাবে, রবে শুধু বালি, তুমি আমায় ভুলে যাবে, ভুলিব না আমি। তো এইভাবে আমাদের প্রেম চলে, প্রায় 5-6 মাস চলে যায়। পরবর্তীতে একদিন একটা ঘটনা ঘটে। আমি আমার ফ্রেন্ড সাব্বির, ক্লাস ফ্রেন্ড, ওর কাছ থেকে খবর পাই আর কি, শুনি যে আমার ক্লাসমেট কুলসুম, ওর বাবা মেন্টালি অসুস্থ ছিল। তো পরবর্তীতে আমি বাবা সম্পর্কে পরের দিন স্কুলে গিয়ে এসে জিজ্ঞেস করি যে, কুলসুম, শুনলাম তোর বাবা নাকি একটু অসুস্থ ছিল মেন্টালি, তা এখন কি সম্পূর্ণ সুস্থ? স্বাভাবিক ক্লাসমেট হিসেবে আমি এটা ওরা জিজ্ঞেস করতেই পারি। তো ও কোনো কথাবার্তা না বইলা ও গিয়া সেটা সরাসরি মারে বয়ে বিচার দিছে। তো ওর মা আইসা সেটা চিল্লাচিল্লি শুরু করেছে, না জানি আমারে মাইরা ফেলাইবো, এমন অবস্থা। তো প্রধান শিক্ষক ওই জিনিসটা মিটমাট করে দিছে। প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা, ও খেপে গেছে। ওরা মনে করছে কি ওর বাপের আমি পাগল কইছি। ওকে, কিন্তু আমি ওরা জিজ্ঞেস করছি যে, তোর বাবা তো সুস্থ, এখন কেমন সুস্থ, কোনো সমস্যা আছে, এই ধরনের কথাবার্তা আমি ওরা জিজ্ঞেস করছি, যে ওর বাবার ভালো মন্দটা জিজ্ঞেস করছি আমি। তো পরবর্তীতে স্কুলে আমাদের এক ম্যাডাম ছিল, হাসিনা ম্যাডাম। ওই ম্যাডাম আবার আমাদের ক্লাসমেট জান্নাতুল, ওর বাসায় ভাড়া থাকতো। তো এই জান্নাতুলে জিজ্ঞেস করছে, ম্যাডাম আজকে সকালবেলা কি হয়েছিল? কয়, কুলসুমের আব্দুরা টান দিছে, এই কারণে কুলসুমের মারে গেটে কেলে হয়েছে। কথাটা ঘুরে গেছে গা। পরবর্তীতে জান্নাতুল স্কুলে এসে সেটা এই কথা বলছে। কুলসুমে তো গেছে আবার খেপা। আরো একটা অপবাদ হেন নামে ছড়া যেতেছে যে ওর হাত ধরে টান দিছি, আবার কি ওর মারে ডাই কানছে। তো বৃহস্পতিবারে আমি আর স্কুলে যাইনি। তো ওইখানে ওর মার সাথে আর কি বিশাল ঝগড়া হয়। প্রধান শিক্ষকরা ডাইকা নেন। প্রধান শিক্ষক আসার পরে এই জিনিসটার বিচার প্রধান শিক্ষক কন্ট্রোল করতে পারতেছে না। তখন আমাদের স্কুলের যে এমডি, তারা ডাইকা আনা হয়। উনি এসে সরাসরি এতটুকু বয়ান দিয়ে চলে গেল, জান্নাতুল দাঁড়াও, বের হয়ে যাও, অভিভাবক নিয়ে আসবা। নুপুর দাঁড়াও, বের হয়ে যাও, অভিভাবক নিয়ে আসবা। কুলসুম বের হয়ে যাও, তোমার সব অভিভাবক নিয়ে আসবা। আসাদুল, তখন ক্লাস টিচার বলছে, না আসাদুল আসে নাই। আসাদুল আসে নাই, আসাদুল যদি আসে ওরা স্কুলে ঢুকতে দিবেন না, ক্লাস করতে দিবেন না, হয় বের হয়ে যায়, অভিভাবক নিয়ে আসবো। তা আমি তো পড়ে গেছি ফেসাতে। বাপের কাছে যদি এই কথা কই, বাপে তো মায়ের একটা লাশ বানায় লেগো। মার কাছে যদি কই, মায়ের সময় কেমনে দিব? তো কি করি তারপরে প্রায় 1 মাস আমি স্কুলে যাইনি। তা আমার বাবা এই ঘটনা শুনে নাই, আমার বাবা গ্রামে চলে গেছিল। তা আমার মাই শুনছে, মিস করে যায় না, এটা ওইটা। আমার কাকারে দিয়ে জিনিসটা মিটমাট করায়। তো এর মাঝখানে একটা কাহিনী, ওই মেয়েটা ওই দিন রাত্রে স্কুলে এসে সেরা বইলা গেছে যে আমি ওরে জোর করে প্রেম করতে রাজি করাইছি। ওই আমারে ভালোবাসে না, আমি ওরে বিশাল কিছু ভয় দেখাইছি। কোন মেয়েটা? নুপুর, যে মেয়েটাকে আপনি লাভ করতেন। হ্যাঁ। এই মেয়েটা কেন এটা বলবে এখন ওর মা বোন এগুলা শিখিয়ে দিছে, কারণ যদি সম্পূর্ণ দুষ্টা, ওরা মনে করতেছে এই জিনিসটার কারণে এটা করতেছে শিক্ষকরা। তাই এখন যদি ওই মেয়েটা এই কথাগুলা বলে, সম্পূর্ণ দোষ আমার উপরে আসবে। আর ওর মা আমারে ভালো করে চিনত, কারণ রপ্তানিতে যেসব মারামারি হয়েছে, যে মারামারিটার কথা আমি বললাম, ওই মারামারিটা ওর মা চাক্ষুষ ভাবে দেখে গেছে। আমি একটু আপনাকে থামাচ্ছি। যেই ব্যাপারটা আপনার সঙ্গে জড়িয়ে গেছে, সে ব্যাপারটার সঙ্গে কুলসুম জড়িত। কুলসুমের হ্যাঁ। বাবাকে নিয়ে আপনি কিছু একটা বলেছিলেন, সেটার সঙ্গে কুলসুমের ফ্যামিলি জড়িত, এবং কুলসুম সেটা নিয়ে অনেক বাড়াবাড়ি করেছে, কুলসুমের মাও অনেক বাড়াবাড়ি করেছে আপনার কথা অনুযায়ী। কিন্তু সেখানে আপনি যাকে লাভ করেন, নুপুর, সে কিভাবে জড়িয়ে গেল? এখানে তার তো জড়ানোর কোনো প্রসঙ্গ আছে? সে জড়িয়ে গেল, জান্নাতুল কথাগুলো এভাবে বলছে। আর আমার শিক্ষকরা আমার প্রতি একটু রাগান্বিত ছিল। কিছু কিছু শিক্ষকরা আমি অনেক খেপাইছি, যার কারণে আমার একটুখানি সুযোগ পাইছে বিদায়। নাম বলবো না ওই শিক্ষকটা করতো কি, মেয়েদের সাথে খারাপ আচরণ করতো। তার সে ক্লাসে আইসা সেরাই একটা ছাত্রী ডাইকা নিয়ে তার উরুতে বসে ক্লাস করাইতো প্রতিদিন, এই ঘটনা। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না, তাও এইগুলোর আমি প্রতিবাদ করি। এই জিনিসটার জন্য আমার হয়তো বা এই দিক দিয়ে ফাঁসাই দেওয়া হয়েছে, যে একটা সুযোগ পাইছে আর ছাড়ে নাই আমারে। কিন্তু নূপুরকে কেন বের হতে বললো? নূপুরকে এটা আমি নিজেও জানি না কিসের জন্য বের হইতে বললো। এইখানে আমার যে নূপুর কোনো কিছু সাক্ষী দিয়েছিল এই ঘটনার মধ্যে? নূপুর এইখানে কোনো কিছুই সাক্ষী দেয় নাই। তো পরবর্তীতে ঘটনা যেটা, জি, ও রাত্রে এসে সেরা বলে যায় যে আমাদের স্কুলে আবার একটা সিস্টেম ছিল, বেচলার শিক্ষক যারা, তারা আবার স্কুলের ভিতরেই থাকতো।
প্রধান শিক্ষকের কাছে এসে ওর অভিভাবক সহকারে বলা যায় যে আমি নাকি ওরা ডিস্টার্ব করি, ওরা জোর করে ভালোবাসতে রাজি করাইছি, ও আমারে পছন্দ করে না। এটা নূপুর বলে যায়? হ্যাঁ, নূপুর বলে যায়। তো তারপরের দিন সকালবেলা আমার উপরে বিশাল চাপ। সকালবেলা প্রাইভেট পড়তে গেছি, প্রধান শিক্ষক আমার বলতেছে তোমার প্রাইভেট পড়ানো যাবে না। কেন যাবে না স্যার? কই এই কাহিনী। আমি কই এটা কিভাবে হয়? আমি তো স্কুলের সাথে জড়িত কিছু না, আমি আপনার কাছে প্রাইভেট পড়বো, বিনিময়ে আপনার আমি পে করব, কিন্তু আপনি আমার পড়তে দিবেন না কেন? এই কথা বলি। তারপর নূপুর এই কথাটা যে বইলা গেছে, তিনি আমার এই কথা বলে, পরবর্তীতে বলে কি আমি এই জিনিসটা এমডি স্যারের জানাইছি, এমডি স্যার আমার এই নির্দেশ দিছে ওই যেন স্কুলের ভিতরেই ঢুকতে না পারে, তুমি বের হয়ে যাও, তুমি স্কুলের ভিতরে থাইকো না। তো এইভাবে আমি 1 মাস পুরো ববগুড়ি হয়ে কাটলো। তখন ওই স্কুলের যে ওই স্যারের সাথে কথা বলা, তারপরে 2 দিন পরের ঘটনা। 2 দিন পরের ঘটনাটা এমন, আমি আমাদের এদিকে একটা পুকুর আছে, ওইটা ব্যবজা কোয়ার্টার বানানোর জন্য ওইখান থেকে মাটি বিক্রি করা হয়েছিল, যার কারণে ওই জায়গায় বিশাল বড় একটা গর্ত, ওই জায়গায় ডুবাইতেছি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। তখন আমার ফোনে একটা ফোন আসে, তুমি কি আসাদুল? আমি বলছি হ্যাঁ আমি আসাদুল। ফোনটা ছিল ওই লোকে ওর দুলাভাইয়ের। কার দুলাভাই? নূপুরের দুলাভাই। ওকে। নূপুরের দুলাভাই আমার বলে তুমি কি একটু হাসান প্লাজা এসে আমার সাথে দেখা করতে পারবা? আমি কই আপনি কি, আপনার চিনি নাই। তখন সে বলে আমি নূপুরের দুলাভাই। আমি কইছি সরি, আমি হাসান প্লাজা যেতে পারবো না, আপনি আমাদের স্কুল মাঠে আসেন, কারণ ঘটনাটা স্কুল মাঠে ঘটছে, তো এইখানে মীমাংসা হবে বেটার। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে উনি আপনাকে এই ঘটনার জন্য ওখানে যেতে বলছে? কারণ সম্পূর্ণ ঘটনাটা আমি প্রতি মুহূর্তে ফিল করি, প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা যার সাথে এই ব্যাপারে কথা হয়েছে, প্রত্যেকটা কথা আমার কানের ভিতরে সবসময় বাজতে থাকে। তো উনিও হয়তো বা এই কারণে আমার যাইতে বলছে। ওকে। এই একমাত্র মানসিক অসুস্থতা, এই ধরনের কথাবার্তা নিয়ে এত দূর পর্যন্ত চলে যাচ্ছে? হ্যাঁ। ওকে ওকে। তারপরে ওইখানে নিয়ে আসার পরে ও বলছে যে দেখো ওর দুলাভাই ওরে নিয়ে আসছে, দেখো এটা আমাদের বোন আমাদেরকে বিয়ে দিতে হবে, আর না বলবো না, তোমার কাছে হয়তো বা দিতে হইতে পারে যদি ভাগ্যে লেখা থাকে, তুমি উপযুক্ত না। তখন শফিক আমার কানে কানে কয় কি ব্যাপারটা উপযুক্ত না, কেমনে কয়, তুই তো কাজ করস, ওই যে হাতুড়ি বাটালি এই ড্রাইভার এইসব দিয়ে কাজ করি, আরে কেমনে কয়, তুই তো ইনকাম করে খাওয়াইতে বেহারে। তখন আমি আর কোনো কথা বলতেছি না, আমার তখন নার্ভাস লাগতেছে জিনিসটা ওরে দেখা কিভাবে এই কথাটা বললো। তখন শুধুমাত্র আমি এতটুকু বলছি, দেখেন আমি ওরে ভালোবাসি, অয়ও আমারে ভালোবাসে, আমি ওরে পছন্দ করি খুব, অয়ও আমারে অনেক পছন্দ করে, কিন্তু ঘটনা কিভাবে চেঞ্জ হয়ে গেল এটা আমি জানি না। বিশ্বাস না হইলে ওরে জিগান। তারপর ওর দুলাভাই ওরে জিজ্ঞেস করে, কিরে পুলাই তোর ভালোবাসে, তুই এরা ভালোবাসাস? ওই সরাসরি বলে দিল না, ঠিক এইভাবেই বলছে আমি যেভাবে বললাম। তো ওইখান থেকে আমার না শব্দটা এত খারাপ লাগছে, এমন মনে হয়েছে কি মাথার ভিতরে একটা বাঁশ আকাশ থেকে পড়ছে, পায়ের তলা দিয়া বের হয়ে গেছে। তারপরে এখান থেকে আমার ফ্রেন্ড শাকিল আমারে নিয়ে একটু সরাইয়া দেয়, যাই যা, এটা কি কাহিনী, এক মাইয়া গেছে, মাইয়ার শত দিয়ে আইব, এই ধরনের কথাবার্তা কয়ে আমার সরাই দেয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এই কথা কয়ে আমি এখান থেকে সরে আসি। তো আমাদের যে ওয়াশরুম ছিল স্কুলের, ওয়াশরুমটা 24 ঘন্টা খোলা থাকতো, কারণ ক্লাস চলতো সবসময়। তো আমি ওয়াশরুমে গিয়ে সেরা চোখ টোক মুছে একটুখানি চোখে পানি টানি দেই, তারপরে আমি কাঁদতাছি। তো আমি যে বললাম আমার সিনিয়রদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায় নূপুরের সাথে কথা বলার প্রথম দিনে। তো তখন আমাদের সিনিয়র এক বান্ধবী আইসা দেখা, ওর নাম মিতু, ও আইসা বলে কি ব্যাপার আসাদুল, তুমি কাঁদতেছো কে? আমি কইছি নূপুরে এই কথা কইছে, কানতে কানতে বলছি হাউ মাউ করে। তো পরবর্তীতে নূপুর আবার ওয়াশরুমের সামনে দিয়ে হাইটা যাইতেছিল, তো ডাক দিছে, ওই নূপুর দাঁড়াও, তুমি কি বললা, এটা কি বুগি জুগি? ওই কোনো কথাই শুনলো না, চুপ করে হাইটা গেছে গা। তো আমার কাছে খুব খারাপ লাগছে। তো 1 মাস কেটে গেছে, 1 মাসের ভিতরে আমার সময় কিভাবে কাটছে এটা আমি নিজেও জানি না। একটা মাস শুধুমাত্র আমার এতটুকু মনে আছে, ওই দিনটার পরে আমি যাই সেরা একজন বন্ধুর সাথে দেখা করি, ওরে বলি যে আমার গিয়া সেরা নেশা আয়না দাও, গাঁজা, ও আমার আয়না দেয়। তারপরে ওই গাঁজাগুলা আমি তাও কিভাবে খাইতাম, আমার শরীরে রক্ত করা, টিকটিকির লেজ, আপেলের বিচি শুকায়া, তেঁতুল পাতা শুকনা কইরা তারপরে খাইতাম। দাঁড়ান, মানে বিভৎস একটা জিনিস আমি যা শুনলাম। আমার প্রিয় শ্রোতা যারা আছেন এখানে তারা হয়তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হননি, কারণ এখানে টুটটুট শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা প্রসিডিউরটা আপনাদের সামনে প্রকাশ করতে চাই না। আমরা ঠিক জানি না যে ও যে মাদকটা নিচ্ছে সেটা আসলে এইভাবে এই সিস্টেমে নিলে সেটা কি রেজাল্ট দিবে, বা কারা ওকে বলেছে এভাবে নেওয়ার জন্য, আমি ঠিক নিশ্চিত না। আমি একটু পরিষ্কার হতে চাই আপনার কাছ থেকে। আপনি যে বললেন নিজের শরীরে ব্লাড নিতেন আপনি, প্লাস টিকটিকি লেজ টেস্ট কিসব নিয়ে আপনি গাজার মধ্যে মিক্সড করে ওটা আপনি খেতেন, এগুলো আপনাকে কে বলেছে? কিভাবে এটা করলে কি হয়? এগুলো আমি ওয়েবসাইট থেকে দেখছি, ইন্ডিয়ান একটা ওয়েবসাইটে গুগলে সার্চ দিছিলাম, তারপরে আসছে।
গুগলে কি মানে কি জন্য সার্চ দিয়েছিলেন? গুগলে সার্চ দিছি যে কি, তখন আমার কাছে টাকা ছিল না, আমার চিন্তা ছিল যে নেশা করব। তো আমার একটা জিনিস আমি আপনার বলছি প্রথমেই, যে আমার বেশিরভাগ সময় কাটতো টিভির সাথে। তো দেখতাম সিনেমার ভিতরে নায়করা ছ্যাক খাইলে এভাবে মদ খায়। তো আমার কথা ছিল যে আমি নেশা করব, ভয়ানক নেশা, যেটা ছাকা খাইলে আপনি মদ খাবেন এবং হ্যাঁ হ্যাঁ এরকম একটা ফিলিং ছিল আমার ভিতরে। ওকে, আপনি ছাকা খাইছেন, তো আপনি কি করবেন? আমি নেশা করব, এই ধরনের একটা ফিলিংস আসে, টিভিতে দেখি। তো পরবর্তীতে আমি ঠিক এইভাবে নেশাটা ভয়ানক নেশা আপনি করবেন সেটা হ্যাঁ, বলছেন? হ্যাঁ, হ্যাঁ। ভয়ানক নেশা মানে কি ধরনের ভয়ানক নেশা? ভয়ানক নেশা যেটা আমার অনেক নেশা হবে, কিন্তু আমার টাকা কম লাগবে, কারণ আমার কাছে তখন বেশি টাকা থাকতো না। এটা আপনি গুগলে সার্চ দিয়ে খুঁজে খুঁজে বের করেন একটা হ্যাঁ, ইন্ডিয়ান হ্যাঁ। ওয়েবসাইট থেকে? হ্যাঁ। ওকে, তো তারপরে এইখান থেকে এই যে এইভাবে নেশা করতাম প্রায় একটা মাস। আমার যে কিভাবে কাটছে আমি এটা কোনো খোঁজ খবর জানি না। 1 মাস পরে একদিন আমি সকালবেলা উঠে সেটা কান্না করতেছি। আম্মুরে বললাম যে আম্মু এরকম 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 আমার স্কুল থেকে বাইর করে দিচ্ছে, আমি স্কুলে যাবো। 1 মাস ধরে কইলি না, এখন কস্কিল লেখা আমি কইছি 1 মাস। তখন আমি আমার সেলফোনে দেখি সত্যি সত্যি 1 মাস পাস্ট হয়ে গেছে, অথচ আমি এসবের কোনো কিছুই জানি না। শুধু নেশা করতেন? শুধু নেশা। নেশাটা কখন কখন নিতেন আপনি? আমি 24 ঘন্টায় আমার পকেটে সিগারেটের প্যাকেটের ভিতরে সবসময় গাঁজা বানানো থাকতো, গাঁজা এইভাবে বানায় রাখতাম আমি। তার পরবর্তীতে আমি স্কুলে ভর্তি হই, জিএসসি পরীক্ষাটা কোনোভাবে দেই। জিএসসি পরীক্ষা শেষ হয়, 2010-এর ব্যাচ ছিলাম জিএসসির। পরীক্ষার পরে শেষ পরীক্ষার দিন আমার শুধুমাত্র এতটুকু নিউজ দেওয়া যায় যে আমি তো তানিয়া, আমাদের ক্লাসমেট, ও আমার সাথে বসেছিল, ও বসছে পিছনের সিটে। তো 2010-এ প্রথম যে জিএসসি ব্যাচটা ছিল, জিএসসি ব্যাচের ভিতরে হরতাল কি কারণে যেন অঙ্ক পরীক্ষার একেবারে সবার শেষে হয়, কুরবানি ঈদের উপরে, কুরবানি ঈদ না রোজার ঈদের পরে হয়। তো ওই রোজার ঈদের ওই পরীক্ষাটার দিনই ও আমার এই কথাটা বলে, আমি তো চলে যাব, আর হয়তোবা দেখা নাও হতে পারে, হতেও পারে। কে বলে এটা? নূপুর তানিয়ারে বলতেছে, তাও আবার চিল্লায় চিল্লায়। ওকে, মানে আপনাকে শোনানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, দেখা হতেও পারে নাও হতে পারে, আমার ক্ষমা করে দিও, এই কথা বলছে। তানিয়া কি আমার না কই আর সরাসরি তারে কর, হ্যাঁ আর কারে কম, তার কর কেউ নাই, তুই তো আসছিস, তোরই কইছি, এই কথা বলে ওইখানে কথোপকথন শেষ। বাসায় এসে পড়ি, সব শেষ, ওর সাথে দেখা সাক্ষাৎ নাই। জিসি পরীক্ষার পরে আমার কথা হইলো কি স্কুল চেঞ্জ করবো। ওই স্কুলে কোথায় গেল, কিভাবে কোথায় যাচ্ছে কিচ্ছু জানেন না আপনি? না, আমার ওর দিকে আর কোনো চিন্তাই নেই, স্কুল চেঞ্জ করবো। তখন আমার ভিতরে একটা চিন্তা আসতে থাকলো, ওই সময়টাতে আমি আবার গান শুনে শুনে আমার সময় কাটতো। তখন আমার চিন্তা আসলো যে আমি হয় রকস্টার হব আর না হয় গ্যাংস্টার হব, দুইটার একটা। আপনি হয় রকস্টার হবেন অথবা গ্যাংস্টার হবেন। হ্যাঁ, কিন্তু রকস্টার হওয়ার কোনো স্কোপ আমার এলাকাতে ছিল না, কোনোভাবেই পাই নাই। পরবর্তীতে আপনার এই ধরনের চিন্তা কেন মাথায় আসলো যে আপনি হয় রকস্টার হবেন অথবা গ্যাংস্টার হবেন? আপনি তো হিপ হপ শুনতেন, আপনি বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এই যে হিপ হপ গানে ততটা মজা লাগতো না, কারণ মনের ভিতরে ফিলিংসটা অন্যরকম হয়ে গেছে। তখন আপনি খুব মেটালিক গান শুনতেন, লাইক যেগুলোতে খুব খুব নয়েজি, খুব বেশি মেটাল, নিকৃষ্ট, গুটি দা ফেনাল, এই গানগুলো আর কি আমার বেশি প্রিয়। প্রিয় শ্রোতা, ও যে গানগুলোর কথা বলছে বা ও যে মিউজিক টেস্টের কথাগুলো বলছে, সেখান থেকে আপনাদেরকে খুব ছোট করে আমরা রাত দিন 24 ঘন্টা আমার কানে এটা লাগানো থাকতো, আমার রাত দিন 24 ঘন্টা। এখনো আমার দেখেন হেডফোনটা এইভাবে ঝুলানো আছে। এক্স্যাক্টলি, উই আর সিইং দ্যাট। ওকে, আর আমার এই জন্য আমার অনেকে পাগল বলতো, রাস্তা দিয়ে হাঁটতাম, মাতাল থাকতাম, রাস্তা দিয়ে হাঁটতাম। মানে আপনি প্রচন্ড নেশা করতেন এবং একই সাথে এই ধরনের মিউজিক গুলো শুনতেন। হ্যাঁ, ওকে, এবং আপনি বলছেন যেটা যে আপনি সেই সময়টাতে ফিল করলেন আইদার ইউ উইল বি দ্য রকস্টার অর গ্যাংস্টার। হ্যাঁ, তো পরবর্তী সময়ে আমি রকস্টার হওয়ার কোনো স্কোপ পাই না, কোনো ওয়ে পাই না খুঁজা। চিন্তা করলাম রকস্টার হয়ে কি হইব, গ্যাংস্টারই হওয়ার দিয়ে চেষ্টা করি, পারি কিনা। বহুত তো ছুটলাম রকস্টার হওয়ার, পারলাম না, কেউ কোনো হেল্প করে নাই। তো পরবর্তীতে আমি আমার কিছু ফ্রেন্ড, যে আরিফের কথা বললাম, ওই ছিল ফিটিং বাস। আরিফের কাছে যাই, আরিফ দোস্ত যে কোনো কাম কস, মায়েরা ফালানি থেকে শুরু কইরা ডাকাতি ছিনতাই যাই কস সব করতে রাজি আছি। হ্যাঁ করবি, হ্যাঁ করবো, সমস্যা নেই, তাহলে লজ গেল। ওর সাথে গেছি। আরিফ মানে যাকে দেখে সবাই ভয় পেত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা। তো ওর সাথে গেছি, প্রথমত ফিটিং ধরি, ছেলে মেয়ে একত্রে দেখলে কথাবার্তা কথোপকথন করে সেরা ওদেরকে পেঁচে ফেলা দিতাম। ওরা আমাদের সাথে কোনো কথা বলবো, কথা বললে আবার এখান থেকে একটু প্যাচগুছ ছুটে বের হয়ে যাবো, ওই ধরনের কোনো স্কোপই রাখতাম না। তার পরবর্তীতে আস্তে আস্তে আমাদের একটু অভিজ্ঞতা বাড়তে থাকে এদিক দিয়ে। বিশেষ করে কি কাজ করতেন আপনি ওদের সাথে? ওদের সাথে গিয়ে বলতাম, এই কে তোমার? বলতো যে বোন। আচ্ছা ঠিক আছে আপু, তুমি চলে যাও, ঠিক আছে, ওর সাথে একটু কথা বলবো, ছেলেটার সাথে চিনা চেনা লাগতেছে কেমন জানি। তখন তুমি থাকলে একটু সমস্যা হয়ে যাবে, বুঝো না, অনেকে অনেক দিয়ে নিয়ে যাইবো গা। আবার যদি তোমার অভিভাবক দেখে। কোথা থেকে ধরতেন এই কাপলদের? রপ্তানি, ডিপিজেড বাস স্ট্যান্ড, ওভারব্রিজের উপর থেকে।
ওভারব্রিজের উপর থেকে দাঁড়িয়ে হ্যাঁ। থাকলেই ধরে ফেলতেন। হ্যাঁ, ওভারব্রিজের উপরে দাঁড়ায় কথা বলা মানে নেই, আমাদের শিকার হয়। কয়জন থাকতেন আপনারা গ্রুপে? গ্রুপ বলে কোনো কথা নাই, এখানে আমি একলা থাকলেও আমি একলা ওই কাজটা করতে পারতাম। আচ্ছা, তারপর কি করতেন? তার পরবর্তীতে ওই জায়গায় গিয়ে সেটা ওদের সাথে মেয়েটারে বিদায় করে দিতাম, মেয়েটা চলে যাক, তারপর ছেলের সাথে কথা বলতাম, তোমার কি হয়? প্রথমে যদি বলতো বোন, কেমন বোন? চাস্তু বোন। ওই বেটা, চাস্তু বোন লয়ে ঘুরতে আইসোস, সাহস তো তোর কম না? তো চাস্তু বোন লয়ে ঘুরতে আই মানুষ, আপন বোন হইলে একটা কথা আছে। তখন যদি আমাকে মাই খায় কয় না এটা আমার আপন বোন, আরো মায়ের, তাহলে প্রথমে চাস্তু বোন গুলিকে নিশ্চিতের ভিতরে কোনো কাপলা আছে। এরকম ভাবে আর কি কথার পেঁয়াজ ঘুষ কইরা সেরা চারদিকের জনগণ আমাদের যে গেট আপ থাকতো, এখন হয়তো আমার দেখে অনেক কি মনে হইতেছে, কিন্তু আমাদের গেট আপ যেটা থাকতো ওইটা দেখে মনে করতো মনে হয় এলাকার কোন একটা প্রভাবশালী লোকের ছেলে, মারতাছে, কিছু বলা যাবে না, এই ধরনের চিন্তা ভাবনা করে সাইড কেটে চলে যেত। আর বাদাইলে যেসব লোকজন আছে, বাদাইল ওরা প্রচন্ড ভীতু, প্রায় এত ভয় পায়, ওরা কিছুই বলতো না, চুপ করে পাশ কেটে চলে যেত। তারপরে এই ছেলেটার কাছ থেকে আমরা যা আদায় করার করে নিতাম, একটা সেলফোন 2-3 হাজার টাকা পেলে ব্যাস, আর কি লাগে, আমাকে চলে যেত। এইভাবে আস্তে আস্তে আমাদের একটু ছোট ছোট করে শুরু হয়, পরবর্তীতে লোভ লালসাটা আরো বড় হয়। তখন যদি দেখতাম আমরা তখন একটা গ্রুপে আসি 5 জন, আগে আসতাম 2 জন 3 জন, এখন আসি 5 জন। তো তারপর 5 জন মিলা যদি গ্রুপে কাউরে আসতে দেখতাম তাদেরকেও ধরতাম। গ্রুপ যদি দেখতাম 5টা ছেলে আসতেছে, অ্যাটাক দৈরা কই যাস, এই এনে হেনে যাইতেছি, গাঁজা খাস? না ভাই, আমরা তো এসব খাই না। তো চেহারা এমন দেখা যায় কে ছাপ্পালা তো মাটি, তখন হেরাও ভয় পেয়ে যেত, কারণ আমি ছোট আর কি, যখন 7-এ পড়ি তখন থেকে আমি অনেক লম্বা চূড়া, আর আমি অনেক মোটা ছিলাম আগে। তো তখন প্রথম তোর চেহারা এরকম কে, মানুষ হইতেই পারে স্বাভাবিক, মানুষের আকৃতি, তো এরকম কথাবার্তা বলে ওরে পেছে ফেলা যেতাম, ওর কাছ থেকে ওইভাবে আদায় করে নিয়ে যা। যদি মানুষ কেউ এসে জড়ো হইতো, হয়তো বা এলাকার কোন মানুষ দেখছে, আরে ভাই আপনি কেমন আছেন ভাই, এই তো ভালো, মানে এমন একটা ভাব করতাম ওই লোকটার সাথে, লোকটারে আমরা খুব ক্লোজ ভাবে চিনি। তখন লোকটা বলতো কি হয়েছে ভাই, আর কই না, গাঞ্জা খায় হেরা, গাঞ্জা খুর, এনে বই বই গাঞ্জা খাইতে, সাহস কত বড়, এই কারণে ধরছি। লোকটা চলে যেত গা, খালি কইতো দে জিতটা, আরো শেষ, আর কোনো কথা নেই, আর কিচ্ছু কইতো না এরা। তো তখন তাদের কাছ থেকে নিতাম। তো এইভাবে আরো একটা বড় পর্যায়ে চলে যায়। তখন একদিন রাত 12টা একটা লোক বাস থেকে নামছে, রপ্তানি বাস স্ট্যান্ড। আমরা লোকটার পাশে গেলাম, অটো মোটো নাই, কি যে করি এখন, কেমনি জামু, এই ধরনের কথাবার্তা বলতেছি। পরে ওই লোকটা বলে কি ভাই কই যাবেন? আমি ভাই এই তো সামনে যাবো, শ্রীপুরের এই দিক। আমিও তো ওই দিক যাবো, এখন একলা যাবো কেমনি, এই কারণে ভয় পাইতেছি। কে ভাই ভয় পান কে? আমার সাথে অনেক কিছু আছে। লোকটা মনে করছি কি আমরা হয়তো সাধারণ ওর সাথে ফ্রেন্ডশিপ একটা আচরণ করবো, ফ্রেন্ডস হলো, ওই আমাদের সাথে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে যাবো। তারপরে আমাদেরও একটা ওই দিনকার রাত্রে লেগে বিশাল বড় একটা শিকার পাই লাইছি, আমাদেরও লুবে চোখ জল করতেছে। তো ওরে নিয়ে আসেরা রপ্তানির যে সাইডটাতে ট্রাক বাস এগুলো দাঁড়ানো থাকে, টিকিট কাউন্টারের সাইডে, ওইদিকে নিয়ে যাওয়ার পরে ওইদিকে আবার একটা চার দোকান, সারা রাত দিন 24 ঘন্টা খোলা থাকবো। ওর কাছে কিছু সিগারেট কিনে সেটা সিগারেট খেতে ওই চিপা দিয়ে যায়, আমাকে তো চিপাতে লইছে, চিপাতে নিয়ে আসে ওই জায়গায় গিয়ে হারে ইচ্ছা তাহলে বাইরে চিল্লাইছে, কেউ আসে নাই, কারণ পাশে পুলিশ আছে, ওরা তো কমিশন দিব। পুলিশের কাছে কমিশন দিতেন? কমিশন, পুলিশ আছে, রপ্তানির এই জায়গায় সামনে দাঁড়ানো। আনসার তো এটা কাস্টম গেট, যেটা ইপিজিড এর কাস্টম গেটের 2টা কাস্টম গেট, একটা প্রথম তারপর একটা ভিতরে। প্রথমটাতে রাত্রে বেশি লোকজন থাকতো না, প্রথমটা যারা থাকতো তারাও তাও ঘুমায় থাকতো, চিল্লাইলেও দাঁড়া কাছে আইতো না। আর ভিতরেরটা যেটা, ওইটাতে অনেক কাস্টমস অফিসাররা থাকতো, তাও ওই জায়গায় ঘুমায় থাকতো রাত্রে। আর এদিকে যে রপ্তানি বাস স্ট্যান্ডে যেসব পুলিশ থাকতো, ওগুলোকে তো আমাকে ভালোই ভাই ব্রাদার সম্পর্ক, ধরতে গেলে পারি না হ্যাঁ করে দিয়ে আমাকে কাজগুলো করায়, তো ওদেরকে টাকা দিতাম এসব করে। প্রতি অপারেশন পরে টাকা দিতেন? প্রতি অপারেশন পরে না, যদি ধরা খেতাম তুলে দিতাম। কিছু বলতো না ওরা? না, কিছুই বলতো না। ওকে। তো এরকম ভাবে 90,000 টাকাটা, 90,000 টাকা মানে ওর কাছে 90,000 টাকা ছিল। ওকে, টোটাল। আর ওই দিন আমার সাথে ছিল, জানেন ও যখন আপনারা টাকাটা নিলেন, ওর কাছ থেকে কি ধরনের কথা শুনেছিলেন? কারণ যারা ছিনতাই হন তারা তো আলটিমেটলি কাকুতি মিনতি করেন না? নিশ্চয়ই করেন। ওই বলছে ভাই আমার টাকাটা দরকার, ভাই ব্যবসা করার লাগে টাকাটা আনছি, বাড়ির যা জমি আছিল সব বিক্রি করে আইছি। তোর জমি বেচছস, তুই বেচছস, আমার কি? তোর কাছে টেয়া পাইছি শেষ। তখন হ্যাঁ আমি করে ছাড়বো না, এমন ভাবে ধরছে। তো ওরে আমরা পরবর্তীতে একটা লাড়ি নিয়ে সেরা, এমনি ব্রেন স্ট্রেন্স আছে অনেক, ওই ব্রেন সেরে একটা পায়া বাইঙ্গা সেরা ওরে বাইরে মাথার ভিতরে এমন জোরে একটা বাড়ি দিছি, ও ওই জায়গায় আর কি সেন্সলেস হয়ে গেছে। পরে ওরে ট্রাকের নিচে রেখা চলে আসছি। তখন পুলিশে ওইখান থেকে 10,000 টাকা দিয়ে এসে পড়ছি, বাদ বাকিটা আমার আর ওই ফ্রেন্ডের। আর ওই ফ্রেন্ডটা নতুন ছিল ওইদিকে, যার কারণে ওই বেশি। পুলিশ আপনাকে জিজ্ঞেস করেনি যে কি করলা? পুলিশ আমার কিচ্ছু বলে না। আমি বলছি কি ওইখানে একটা পড়ে রয়েছে, সেন্সলেস অবস্থায় মনে হয়, একটু নিয়ে পৌঁছে দিয়া হোক, এই যা। পরবর্তীতে পুলিশ হয়তো পৌঁছে দিছে কি দিছে না তা যায় না। তবে পরের দিন লোকটারে আমি রপ্তানি বাস স্ট্যান্ডে দেখছি। কিভাবে দেখছেন? ও হাতে ব্যান্ডেজ করা, মাথায় ব্যান্ডেজ করা,
রপ্তানি বাস স্ট্যান্ডের এই জায়গায় এসে দাঁড়ায় রয়েছে, হাতে কিছু, আরেক হাতে ব্যাগ আছে ওর, সম্ভবত বাড়িতে চলে যাবো। তা আমি ওরে দেখে আসে আমি আবার বীরের ভিতরে ঢুকে হাসান প্লাজার 2য় তলায় চলে গেছি। ওকে, তো এই জায়গায় এটা একটা যে আমার অনেক খারাপ লাগছিল ওই দিন ওই লোকটার কাছ থেকে। ওই লোকটা এমন ভাবে আর কি, এরকম ভাবে কান্না কেউ করে নাই, কারণ এর আগে যেসব কাজ করছি ওইগুলাতে কারো কোনো কান্নার প্রশ্ন আসে না। তার পরবর্তীতে আরেকটা ধাপে, এটা গত বছর 2013 ফেব্রুয়ারি কি মার্চের দিকে হবে, আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়। তার কিছুদিন পরে আমি আমার মার কাছ থেকে টাকা চাই যে আম্মু আমার, এখানে আরো কিছু ঘটনা রেখে আসছি আমি পিছন। জি বলুন। আমি কি যে নেশা যেটা ওইটা ছাড়া কিভাবে ইয়া করি, পপনার ট্যাগ আমাদের বাড়ি বাদাইল থেকে পপনার ট্যাগ চেঞ্জ করে। তো পপনার ট্যাগ যাওয়ার পরে পপনার ট্যাগ আমরা আর কি ওইখানে আমি এমন একটা ফ্রেন্ড পাই, আমি ওর কাছে সারা জীবন নত হয়ে থাকবো। ওই আমার জীবন সুন্দরভাবে দেখাই দিছে যে জীবন ওইটা না, জীবন এইটা। এই জায়গাটা আমি আসতে চাই, তবে তার আগে বলতে চাই আপনি যে টাকাটা নিলেন, কজন অপারেশন করেছিলেন এই 90,000 টাকার? 2জন মিলে অপারেশনটা করেছিলেন। 80,000 টাকা আপনারা নিলেন, এই 80,000 টাকা আপনারা কি করেছিলেন? 80,000 টাকা ওরে দিয়েছিলাম আমি মাত্র 10,000 টাকা। ওই 10,000 টাকার কি করছে আমি জানি না। আর বাকি ছিল আপনার কাছে 70,000 টাকা। আমি নিছি সবগুলা। এই টাকা দিয়ে কি করেছিলেন? নেশা। সম্পূর্ণরূপে নেশা? হ্যাঁ। তখন আপনি কি ধরনের নেশা নিতেন? তখন একটুখানি আমার প্রমোশন হয়েছিল নেশার দিক দিয়া, গাঁজা থেকে তখন একটু বাংলা মদ আর হিরোইন নিতাম। হিরোইন নিতেন? হ্যাঁ। ওকে, আপনি যেখানটাতে বলছিলেন যে আপনার ফ্রেন্ডের কাছে আপনি অনেক বেশি কৃতজ্ঞ, হ্যাঁ, সেখান থেকে শুনি। ওর নাম, সম্পূর্ণ নাম, রিয়েল নামটা না বলি, ওরে আমি যে নামে ডাকতাম সবসময় ওই নামটাতেই বলি ওরে, ফরাজি। ওর বাবার 3 নম্বর সন্তান ছিল বলে ওরে বলতাম ফরাজি 3। তো ওর কাছে আমি খুবই কৃতজ্ঞ। দনু নামের আমার এক ফ্রেন্ড, ওর সাথে আমার পরিচয় করায় দেয় পপনার টেক যাওয়ার পরে। তো ওই ফরাজির সাথে পরিচয় হওয়ার পরে ওর সাথে সারাটা দিন কাটতো আমার, সারাদিন। ওই আসলে ওই লোকে এলাকার ভিতরে 1 নম্বর ড্যাম না, ববগুড়ে যা বলা হয়। ববগুড়েরা যেমন সারাদিন ঘুরতো আর পা একটুখানি সময় লেগেও থামতো না। ওকে, ফরাজি আমার বললো যে তুই যা করতেছস এটা কিন্তু জীবন না, এটা আমি ইচ্ছা করলে করতে পারি। এই যে বিশুহারা করে এগুলো খুব সম্মান দেয় না, তো এইভাবে কিছু কথাবার্তা বুঝায়। পরে তো বুঝায় যে আরিফে যা করে, আরিফে কতটুক সম্মান পায়, কোন একটা মানুষের কাছে সম্মান পায়। তখন আমি একটা সম্মানের দিক দিয়ে আর কি চিন্তা করতে থাকি যে আসলে আমার জীবনে কিছুই না। আপনার এই ফ্রেন্ড তো আপনাকে বোঝাচ্ছে, আপনি তখন আপনার বর্ণনা অনুযায়ী এমন ভাবে ড্রাগ অ্যাডিক্ট যেটা আপনার চেহারায় বা আপনার আচরণে ফুটে ওঠার কথা। আপনার বাবা মা কি এই ব্যাপারটা বুঝতো না? পরিবারে না, কিচ্ছু বুঝতো না? না। আমি একটা কথা বলি, আমি আমার রুমের ভিতরে থাকতাম, শুধুমাত্র বাহির থেকে যদি দেখতো আম্মু লাইট জ্বলতেছে, বাইরে জুতা আছে, দরজার ভিতর থেকে আটকানো, ঘরে আসছে, আম্মুর আর কোনো চিন্তা নাই। ঘরের ভিতরে আমি কি করি ওইটারও দেখার বিষয় না। সে কখনো নক করে দেখতো না ঘরের ভিতরে? কখনোই না। আপনি ঘরের ভিতরে নেশা নিতেন? হ্যাঁ। ঘরের ভেতর আপনি নেশা নিতেন? বাবা মা থাকা অবস্থায় নিতেন? বাবা মার ঘরে আর আমি আমার ঘরে বসে নেশা করতাম। বাবা মা জীবনে কোনদিন ঘরের রুমটা খুলে মানে দরজা খুলে দেখেনি যে আপনি কি করছেন ভেতরে? আমার মা আসতো হঠাৎ মাঝে মাঝে, আইসা সাথে দেখতো কি সিগারেটের যে প্যাকেট থাক ভর্তি আছে, সিগারেটের ময়লা আবর্জনা ছাই টাই এগুলা ঘরের কোনায় টাল হয়ে রয়েছে, এগুলো আমি পরিষ্কার করতাম না কখনো। মা কি বলতো? আম্মু দেখে বলতো কি এত সিগারেট খাস, তুই এত সিগারেট খাস, তার কাকাতে আমি অক্ষণি কম, তুই এত সিগারেট খাস। কোন কাকা? ছোট কাকা। আমি তারা আবার বাঘের মতো ভয় পাই। যে ছোট কাকার কাছে আপনি বড় হয়েছিলেন? না 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 না, এটা ছোট কাকা হয়েছিল কি আমাদের ছোট, যে কোন এক ছোট কাকুকে আপনি অনেক বেশি ভয় পেতেন, সেটাকে আপনার মা এক্সাম্পল করতো, সেটাতে আপনার মা আপনাকে ভয় দেখাতো। হ্যাঁ। আপনার বাবা জানতো না এটা? না, আমার বাবার কাছে কোনো কিছুই যেত না। আমার বাবা আমার কোনো খোঁজ খবর নিত না। সে আমার পড়ালেখা বাবদ আমার কোনো কিছু নিয়ে সে কোনো টাকা ব্যয় করতো না। তার অর্জিত টাকা সে কি করতো? তার অর্জিত টাকা সে কি করতো সে জানে। আর আমাদের ঘরে শুধুমাত্র যা আমাদের খাবার দাবার লাগে ওইটাই আনতো। আর আম্মু যে টাকাটা পাইতো ওইটা দিয়া আমার পোশাক, খাবার দাবার এইসব চলতো, আমার পড়ালেখার খরচ চলতো। কিন্তু এক সময় আমাদের ফ্যামিলির ঝগড়ার কারণে আমার মার চাকরি ছেড়ে দিতে হয়, যার কারণে আমার পড়ালেখাটা বন্ধ হয়ে যায়। কোন ক্লাস থাকা অবস্থায়? এটা আমি 9-এ ওঠার পরেই। ক্লাস 9-এ ওঠার পরে? এবং আপনার মা আপনাকে এই সিগারেট খাওয়া অবস্থায় দেখেও আপনাকে এর বেশি কিছু বলেনি কখনো? না। কেন বলেনি? আপনার কি মনে হয় কেন বলেনি? মার কি এর চেয়ে বেশি বলা উচিত ছিল না? মা কি গায়ে হাত তুলতে পারতো না? হয়তোবা। কেন করেনি এর চেয়ে বেশি? আমি জানি না কিসের জন্য করে নাই। ওকে প্রিয় শ্রোতা, আমরাও জানি না কেন করেনি, তবে আমার মনে হয় সন্তানদের কখনো কখনো একটু বেশি শাসন করা উচিত। তবে মা যদি বুঝতে পারেন যে এর বেশি শাসন করেও কোনো লাভ হবে না, এবং সেক্ষেত্রে মার আসলে কি করার থাকে আমরা ঠিক জানি না, তবে মাই পারেন সন্তানকে সঠিক পথে আনতে। কারণ সন্তানের কাছে মা অত্যন্ত 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 প্রিয় সম্পর্কের, এবং সেই সম্পর্কেই কেবলমাত্র পারে সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে। এবং সেটা যদি ছোটবেলা থেকে না হয় তাহলে বড়বেলায় এসে
সেটা কন্ট্রোল করাটাও অনেকখানি মুশকিল। তবু আমি বলবো যে যারা পারেন তাদের মধ্যে মাই বেশি পারেন। ওকে, আপনি আপনার বন্ধুর কথা বলছিলেন ফরাজি। হ্যাঁ, তো ফরাজি আমার বুঝাইলো যে এগুলা জীবন না। ও আমার রুমে আসতো, আসার পরে দেখে বলতো এটি কি অবস্থায় আছে। আর একটা জিনিস, আমি এতটাই নোংরা আমার ঘর করে রাখতাম যার কারণে আমার ঘরে ছারপোকা হয়ে যায়। ওকে, আমার ঘর আমি কাউরে পরিষ্কার করতে দিতাম না, কেউ আমার রুমে এলাও না, শুধুমাত্র আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছাড়া। আপনি ক্লাস 7-এ যেটা বুঝলাম যে এই নুপুরের কাছ থেকে এইভাবে আঘাত পাওয়ার পর থেকে আপনি আপনার লাইফটা এটা বেছে নিয়েছিলেন, আইদার ইউ উইল বি রকস্টার অর ইউ উইল বি গ্যাংস্টার। ফাইন, আপনি গ্যাংস্টার হওয়ার পথে পা বাড়িয়েছেন এবং সেটার জন্য আপনি যত খারাপ কাজ আছে সেটা করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, তাই তো? তারপরেও তো আপনার জীবনে কোনো মেয়ে আসতে পারতো, বা ওই সময়টাতে আপনি অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হতেও পারতেন, আপনি সেটা হননি। আমি ওইটা হই নাই। পরবর্তীতে এই ফরাজির কারণে মাথা উঠায় আমি দেখলাম যে দুনিয়াটা এরকম ভাবে না, আমি যেটা থিঙ্ক করি তার উল্টা দিকে করে। আমি এতকাল পর্যন্ত শুধুমাত্র টিভি আর বই পুস্তকের ভিতরে দুনিয়াটা দেখছি, কিন্তু বাস্তবে যেটা ওইটা উল্টা বিপরীত দিকে। আমি যা থিঙ্ক করি আমার থিঙ্কের সম্পূর্ণ উল্টাটা। পরবর্তীতে ওর চিন্তাটা আমার মস্তিষ্কে ঢুকাই নিছি। আর ফরাজির ক্যারেক্টারটা একটুখানি আমি বলে দিই। মিস্টার সিমসন, যেটা স্টার ওয়ার্ল্ডের একটা কার্টুন, সে যদি পকেটে হাত দিয়ে হাঁটে, দুই প্যান্টের পকেটে হাত দিয়ে হাঁটে, যেমন দেখা যাবে শাহাদাত হাঁটলেও ঠিক ওই রকম লাগে। আর শাহাদাত আমির খান 3 ইডিয়টস ছবির যে আমির খানের ক্যারেক্টার, ঠিক সেম ক্যারেক্টারের একটা মানুষ। তো শাহাদাত আমার এইভাবে বুঝায়, তা আমিও বুঝানি এই জিনিসটা। শাহাদাত মানে হচ্ছে ফরাজি, তাই তো? হ্যাঁ। ফরাজির আরেকটা নাম হচ্ছে শাহাদাত। ওকে, হ্যাঁ, তারপর? তো শাহাদাত আমার আর কি এভাবে জিনিসগুলো বুঝায়, আমিও বুঝানি যে এইগুলা আমি যা করতেছি খারাপ। তারপরে আমি শাহাদাতের একটা গার্লফ্রেন্ড ছিল, নাম আসমা। আসমার সাথে এমন কি হয়, আসমা আমার সাথে এমন ডং করে কথা বলতো, আমি আসমার প্রতি দুর্বল হয়ে পড়ছি। শাহাদাত ববগুড়ে টাইপের, ওই গার্লফ্রেন্ডের সময় দিত না। তাস খেলা পেলে আর কিছু লাগে না, তাস খেলতো, তাও জুয়া খেলতো না, এমনি সময় কাটানোর জন্য। যা ওই আসমার প্রতি আর সময় দিত না তাস খেলা পাইলে। তো আসমাই ফোন করে আমার সাথে কথা বলতো, ওই কই এইসব খোঁজখবর নিত। তো এই কথাবার্তার ভিতরে আমি আসমার প্রতি দুর্বল হয়ে পড়ি। পরবর্তীতে আসমা আমার আই লাভ ইউ এতটুকু বলে। তো তারপরে আবার আমার ভিতরে কি হয়েছে, রাত 11টা বাজে এই জিনিসটা হয়েছে, সকালবেলা সম্পর্ক ভেঙে গেছে গা। আচ্ছা, ওইটা কোনো ফ্যাক্ট না, আমার লাগে ওটা কোনো ফ্যাক্ট রাখে নাই। কিন্তু শাহাদাত পরে আমার একটা ফোনে মেসেজ পাঠাইছে, আসাদু। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমার কোড নেম ডিএসবি বইলা আমার অনেকে আখ্যায়িত করতো, আমার যেসব ফ্রেন্ডরা আছে। হয়তো আজকে তারা শুনলে চিনবে। ওকে, আসাদুল। এখন আমার শাহাদাত বলছে যে ডিএস, তুই যে কামটা করছস পালা করস নাই, তুই বেয়াদব আছিলি, বহুত বালা আছিলি। বেয়াদব পছন্দ করি আমি, কিন্তু বেইমান পছন্দ করি না। জিনিসটা মনে রয়েছে, আমার সামনে আইছে, এই কথাটা বলছে। তখন আমার ভিতরে একটা নুপুর যতটুকু বড় আঘাত দিছিল তার থেকে আরো বড় একটা ঝটকা লাগছে, এমন মনে হয়েছে। আর শাহাদাত আমার কাছে এমন একটা জিনিস ছিল যেটা আমার কাছে মনে হইতো যে এটা হয়তো আমার আরেকটা নেশা, এটা না করলে আমি বাঁচবো না। পরবর্তীতে শাহাদাত যখন আমার কাছে চলে যায়, তখন আমি আমার একটা পুরাতন টুকাই ফ্রেন্ডের খবর পাই, যে ছোটবেলাতে টুকাই ছিল, বড় এসে এই যে ফিটিং বাজি করে খায়, সে নবীনগর কুরগাঁও এলাকার, সিফাত নাম ওর। তো ওর সাথে আর দেখা সাক্ষাৎ হওয়ার পরে ওর ফোন নাম্বার দিল। তো ওর কাছ থেকে আমি ড্রাগস নিতাম। দুর্ভাগ্যক্রমে ওর ফোন নাম্বারটা আমি আবার হারায় ফেলছিলাম। তো এই সিফাতের কাছ থেকে ড্রাগস নিতাম, নিয়ে সেটা ইনজেক্ট করতাম শরীরে। ইনজেকশন করতেন? হ্যাঁ। তো এরকম ভাবে একদিনকার ডিসিশন নিলাম যে আমি সুইসাইড করবো, আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকবো না। কেন? যে শাহাদাত নাই, শাহাদাত আমার কাছ থেকে দূরে সরে যেতেছে। কি কারণে? আমার একটা দুর্বলতা আসমার প্রতি হয়, এই জিনিসটা। আর আসমা শাহাদাতের খুব ক্লোজ একটা ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড, যেটাই হোক, আমার এই জিনিসটা করা ঠিক হয় নাই। আমি এই জিনিসটা খুব বড় ভুল করে ফেলাইছি। এই ভুলের হয়তো বা ক্ষমা নাই। শাহাদাতের বেশ কয়েকবার ফোন করি, কিন্তু শাহাদাত ফোনে রিপ্লাই করে না। আসমারে কই, আসমা দেখো, এখানে তো আমার কোনো ভুল ছিল না। আমার কি বলছিল, আমি তোমারে বলছি এই ঘটনা, শাহাদাত তোমার সাথে প্রেম করছে, এটা ওইটা এটা এটা এগুলো বলছি। এইটা তুমি তোমার কথায় তুমি বলছো যে তুমি মরে যাবে, এইটা করবো ওইটা করবো, কান্তাছো। তা আমি এতদিন আমার নিজের মনের একটা আনন্দের লেগা, আমার নিজের একটা আবেগ লুকানোর লেগা তোমার সাথে কথা বলে মজা পাইছি। আর ওই দিনকে তুমি কান্তাছো, ওই দিনকে আমি ফোনটা কেমনে কাটা দিই, আমার ভিতরে বিবেকে একটা সারা জাগছিল, বুঝছো? এই কারণে আমি ফোনটা কাটতাই নাই, তোমার প্রশ্নের উত্তর দিয়ে গেছি। তুমি এই কথাগুলো আবার শাহাদাত গিয়ে বলছো, শাহাদাত আমার এই কথাগুলো বলছে। শাহাদাতের সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল, ফ্রেন্ডশিপটা ভাঙে তুমি ভালো করো নাই। আশা করি হয়তো আমার আর তোমার দেখা হইব না, আমি হয়তো এই দুনিয়া থেকে চলে যাবো। তখন কয় কি করবেন আপনি? আমি কইছি আমি কি করবো জানো, কি করবো? আমার কাছে কিছু ঘুমের ট্যাবলেট আছে, এগুলা খামু, প্রতি 5 মিনিট পর পর 5টা করে খামু, 5টা সিগারেট আছে, 5 মিনিট পর পর একটা করে সিগারেট ধরামু, আর কিছু ড্রাগস আছে, প্রতি 5 মিনিট পর পর একটা করে ডোজ নিমু। একটা যে ড্রাগসের শিশির ভিতরে 4টা ডোজ থাকে। তো আমার কাছে ওই সময় ছিল হইল গিয়া 3টা ডোজ, 3টা পরপর নিমু, এভাবে বলছি।
ও এই কথা শাহাদাতে বলছে। পরে এক একবার নিতেছি এভাবে ধারাবাহিক ভাবে। এভাবে দ্বিতীয়বারের সময় আমি আসমারে ফোন করে বলছি, আসমা এরকম এরকম। হ্যাঁ আমারে কয়, দেখেন টিএস ভাই পাগলামি করেন না, পাগলামির একটা সীমা থাকে। বলছি পাগলামি কি? পাগল মানুষটারে সুস্থ বানাইলো, আবার এই সুস্থ মানুষটারে এখন হারা পাগল বানাইতেছে। তো পাগল না, ও বাচ্চা থাকছে, মরে যাবে ভালো। এভাবে কথাবার্তা বললে সেটা আসমার সাথে ফোনটা কাট কইরা আমি আবার সবগুলা ড্রাগস নিয়ে নিই। তারপরে শাহাদাত সবাই মিলা সেরা ওরা আর কি। ও তখন আমি আবার ঘর থেকে বাইরে কই বাসার দেখি কেউ আমারে ভালোবাসে কিনা এই দুনিয়াতে। মার কাছে গেলাম, মায়ে দিছি ইচ্ছা তাহলে বহা, সারাটা দিন গড়টার ভিতরে পড়ে শুয়ে থাকস, কোনো কাজ কাম নাই, এ ধরনের কথাবার্তা বলে বকা দিছে। তখন আমি পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে গেছি গা, পড়ালেখা করি না, যার কারণে মনে করেন যে পরিবারের কাছে একটা বুঝে হয়ে গেছি গা। তো মায় বকে, মার কাছে বকা গুলা শুনে খুব খারাপ লাগলো। তো তখন আমার এক ফ্রেন্ড টিয়ার খানের কাছে গেলাম, গিয়া বললাম যে কি করস, দেখি কি ওই রান্না করতেছে, ওর মা বাড়িতে গ্রামের বাড়িতে চলে গেছে, তো ও রান্না করতেছে। কয় দোস্ত রান্না করতেছি, এখন সময় দিতে পারবো না, পরে আয়। আর টিয়ার খানের একটা জিনিস আমার কাছে খুব হাস্যকর, অনেক কষ্টের, সব দিক দিয়ে মজা লাগে। ও আজ পর্যন্ত আমার সময় দিতে পারে না, শুধুমাত্র ওর ঘরে বসে বসে যদি বিয়ে খাই তাহলে ওর সাথে সময় হয়, তাছাড়া আর কখনো ওর সাথে কোনো সময় নেই। তখন টিয়ার খানও বললো কি সময় নাই, আমি আমার মতো আমার বাসায় ফেরত আসলাম। পরে আম্মাই তো ওই যে ওই বকা শুরু করছিল, বকতেই আছে। তখনকে আম্মায় বইকা টুইকা গড়তে বাইরেছে, পানি গড়তে বালতি বাইরে পাচ্ছিল। তা আমি একটা ব্লেড নিয়ে এসে আমার হাতে পুষ মারি, শিরা কেটে ফেলি। কাটার পরে দরজার সামনে আমার এক ফ্রেন্ড এসে হাজির। তো ও এসে বলে, কি ব্যাপার ডিএস, কি করতেছো, তোমার কি কথা আছে? আমি বলছি কি এর কথা, কোনো কথাবার্তা নাই আমার লগে, কারো কোনো কথা নাই। পরে ধাক্কা মেরে ফেলাই দিই। আমার পরে গিয়ে আসে আমি দরজা আটকে বসে থাকি। তখনকা আমি ওই এসে আমার ডাকে, আমি বলছি ওই এনে কি করস, সরেনতে। ওই চলে যায়, ওই রাগ করছে। আমি মনে করি আমি ওর সাথে এত খারাপ বিহেভ করলাম, ওই তো আর আমার ভিতরে কি হইতেছে এটা তো আর ওই জানে না, ওই রাগ করে চলে যায়। পরবর্তীতে আমি গান শুনতেছি, হাতের ড্রাগস এরিয়াতেও একশনে আমার মৃত্যু হইতেছে না, ঘুমের ট্যাবলেটের একশনে আমার মৃত্যু হইতেছে না, আর সিগারেটেরও আমার মৃত্যু হইতেছে না। তো অতঃপর আমার যে কইলাম শিরা যে কাটা হয়েছে, এটার কারণে আমার শরীরটা একটু দুর্বল দুর্বল লাগতেছে, শরীরে রক্ত পড়তেছে অনেক। পরবর্তীতে আমি গান শুনতে থাকি, তা আমার ভিতরে একটা অনুভূতি জাগে যে একটা সময় আমি গান শুনে বেঁচে থাকতাম, গান শুনে আমি সময় কাটাইতাম, গানই আমার সব ছিল। নিকৃষ্ট 3 যদি রিলিজ হয় তাহলে আমি কেমনে শুনবো, যদি এই দুনিয়াতেই না থাকি? দুনিয়াতে শাহাদাত নাই তো কি হইছে, বহুত সুন্দর এখনো বাকি আছে। অর্থহীনের গান আরো রিলিজ হইব, আমি ওইগুলো সব শুনবো, তারপরে এই দুনিয়া থেকে বিদায় নিব। আমার আগে ভাই মরবো, তারপরে আমি মরবো। ভাই বলতে সুমন। এই কথা চিন্তা করে সেরা আমি আমার ফোনটা নিয়ে সেরা, আমার শরীর কাঁপতেছে তখন। একে তো ড্রাগসের একটা অ্যাকশন করতেছে শরীরে, আর তারপরে আরেকটা জিনিস আমার শরীর থেকে রক্ত অনেক জোরে পড়তেছে। তাও একটা মেসেজ লিখছি বহুত কষ্ট করে, আমি আমার হাতে শিরা কাইটা ফেলাইছি, বিদায়। একটু লেগে সেটা আমার ফোনে যতগুলা নাম্বার ছিল সবগুলা নাম্বার মার্ক করে মেসেজটা পাঠিয়ে দিছি। সবগুলা নাম্বারে মেসেজটা গেছে। আমার সব ফ্রেন্ডরা একের পর এক ফোন, কোথায় আছো? নাদিম নামের একটা ফ্রেন্ড আছিল আমার, উনি আবার আমাদের থেকে বয়স অনেক বড়, তাই তাহলে নাদিম ভাই বলে রাখতাম। নাদিম ভাই কইলাম কি, নাদিম ভাই আমি আমার রুমে আছি। নাদিম ভাই এসে সেরা তো হেরা সবাই আমার বাড়িতে হাজির। হায়রা দরজা বাইরেছে, খুলি না শাক করে এসে বলে কি ডিএস দরজা খুলো। তখনকার আমার এই যে গানের প্রতি যে একটা আগ্রহ জাগলো, যে দুনিয়াতে এখন অনেক সৌন্দর্য বাকি আছে দেখার, তখন দরজাটা খুইলা দিই। শাকে ওরা সবাই মিলে আমার দরাদরি করে নিয়ে একটা ফার্মেসি, ওটার ভিতরে নিয়ে সেরা সেলাই টেলাই করে। ওইখানে ওই ডাক্তারটা আবার ভালোই প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার, তো উনি সব সেলাই টেলাই করে দেয়। যাক আমি বাইচা যাই। পরে বললো কিছু ওষুধ দিছে গাটা শুকানোর জন্য, তো খাইলাম, ওই সব সাইরা গেছে, সারাতের সাথে কোনো কথা নাই। পরবর্তীতে আমরা ওই পাবনা টেক থেকে বাদাই। এই যে আপনি এগুলো করছেন, আপনার ফ্যামিলি তখনও কোনো স্টেপ নেয়নি আপনার জন্য? লাইক আপনার মা তো দেখা উচিত ছিল যে আপনার শিরা কেটেছে, আপনি এগুলো করছেন, আপনার বাবার তো কিছু বলা উচিত ছিল। আমার বাবা আমার সাথে কখনো কোনো কথা বলতো না। আপনার মা কি বলেছিল এই ঘটনার পরে? আমার মা শুধু এই জিনিসটা দেখে সেটা বলছে যে এই কাজটা কি লেগে করলি, মা আমি তো বকতেই পারি। মা মনে করছে কি শুধুমাত্র মা বকছে দেখে আমি করছি। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, একটার পরে ফিরে আসবো আসাদুল আলমের জীবনের ভয়াবহ কিছু অপ্রিয় সত্য নিয়ে, যা আপনার প্রিয় জিনিসের পেছনে একটি ব্যাকগ্রাউন্ড থাকে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, এবং এই মানুষগুলো যে পাপী হয় সেটা পরিস্থিতির শিকারের কারণে। কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে কখনো অন্যায়ের পথ বেছে নেয় না। আজ পর্যন্ত যাহা বলিব সত্য বলিবতে যতগুলো ঘটনা আমরা এখানে আবিষ্কার করেছি, প্রত্যেকটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ ছিল। যে কারণই থাকুক না কেন,
যে অপরাধের জন্ম হয় এই কারণগুলোর কারণে সেই অপরাধ সেই ব্যক্তিটিকে কখনো ক্ষমা করে না এবং তার পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয়। আমরা আশীর্বাদ পুষ্ট এই অর্থে যে এই অপরাধী মানুষগুলো নিজের বিবেকের তাড়না বোধ থেকে, নিজের বিবেকের জায়গাটা থেকে মনে করেন যে তার মতো করে সমাজের অন্য কোনো মানুষ যেন কখনো অপরাধ না করেন। সেজন্যই তিনি আসেন যাহা বলিব সত্য বলিবতে এবং স্বীকার করেন কি ভুল তিনি করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছে। এই অর্থে যে তার মতো করে আপনি যেন কখনো ভুল না করেন, তার মতো পরিণতি যেন আপনার কখনো না হয় এবং তার মতো পরিণতি যে কারণে হয় সেই পরিস্থিতির সৃষ্টি যেন কখনো কেউ না করে। প্রিয় শ্রোতা, আমরা ফিরে যেতে চাই আবারও আসাদুল আলমের কাছে। হ্যাঁ, যেটা শুনছিলাম তারপর ওই জায়গা থেকে আম্মু আর আমার কিছু বলে না। এই জিনিসটা নিয়ে তো আমি সুস্থ হয়ে উঠি। তারপরের দিন থেকে আর কি অন্যরকম ভাবে চলতেছি, কেউ আমার সাথে সহজে সময় দেয় না, এটা ওইটা। তবে রুমান নামের একটা ছেলে ছিল, ও আমার একটু সময় দিত তখন। আবার ওরা আমার সময় দিত বলতে আমার সাথে গিয়ে যে খারাপ কাজ করবো এই ধরনের কাজে লিপ্ত হতো না। আমি ওইটা আমি একা করতাম, আর আমার ওই দিক দিয়া আরো কিছু ফ্রেন্ডস আছিল, ওকে, ওদের সাথে গিয়ে আমি খারাপ কাজগুলো করতাম। তো রুমানের সাথে 3-4 দিন ভালোই সময় কাটে। তারপরে আমি আবার বাদাইল চলে আসি। বাদাইল আসার পরে আমি তখন একটা ফ্যাক্টরিতে চাকরি নিয়েছিলাম, প্রায় মাসখানিকের মতো চাকরি করার পরে আমার পেটে অ্যাপেন্ডিক্স এর সমস্যা দেয়, যার কারণে আমার অপারেশন করতে হয়, চাকরিটা আমার চলে যায়। তখন আমি ওই জায়গায় প্রায় 8-9 দিনের মতো গেছে। তখন সিলাই টিলাই আর কি শুকাইছে কিছুটা, আর হালকা একটু বুঝে জমাট বাইন্দা আছে কিছুটা এরকম। তো এমন সময় ওই যে আমার এক বান্ধবীর নামটা বলতে চাই না, ও এসে আমার বলছে যে আসাদুল এই ঘটনা ঘটছে, তো এখন কি করি। কিসের ঘটনা? একটা ছেলে নিশ্চিন্তপুরে, ওর সাথে প্রথমে ফ্রেন্ডশিপ হয়, তারপরে প্রেম হওয়ার পরে বলছে এটা খুব বাজে, যার কারণে ওই ছেলেটার সাথে রিলেশন বাদ দেয়। পরবর্তীতে ওই ছেলেটারে আরেকটা বন্ধু আরে প্রপোজ করে। ওকে, সেটা অনেক ভদ্র সাহেব আর কি সব দিক দিয়ে উপস্থাপন করলো ওর সামনে, ওর চেয়ে ভালো আর এই দুনিয়াতে আর কেউ নাই। তখন ও এসে বলে কি আমার সাথে ওর তো সব হয়ে গেছে বলতে ফিজিক্যাল রিলেশন হয়েছে, এখন ওই ছেলেটা আমার সাথে খুব খারাপ বিহেভ করতেছে। কোন ছেলে? সেকেন্ড জন বন্ধু? হ্যাঁ, সেকেন্ড জন। পরবর্তীতে আমি কই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তোর কোনো ভিডিও কিংবা ফটো তো নেয় নাই? কয় না, ওই ধরনের কিছু নেয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখতেছি ব্যাপারটা। এখানে আরো একটা কিছু কথা, তখন আমি একটু শয়তানি শুরু করছি ওর সাথে। বলি যে তোর যে আমি তোর বাপ লাগি না ভাই লাগি, তোর ওই আমি কাজ করবো, তোর লগে আমার কোনো সম্পর্ক আছে? এতদিন পরে আইসোস আমার কাছে, এ ধরনের কিছু কথাবার্তা বলে ওরে আগে আর কি উপহাস করি প্রথমে। পরে হ্যাঁ আমার কয় আচ্ছা যা তোর টাকাই দিব। আমি বলছি টাকা দিবি তুইলে আমি করতে পারবো, সমস্যা নেই, আমার কথা লেগে টাকা পাইলে আমি আবার নেশা করতে পারবো। তখন আমার লোভে আবার ওই স্মৃতিগুলার ভিতরে মেয়েটা কি চাচ্ছিল? মেয়েটা চাচ্ছিল যে ওই পোড়াগুলার আমি ধরে মারি, ওকে, ভয়ানক মার দিই। তারপরে ওর এই কাজটা করার শুরু আবার সূত্রপাত ঘটে আমার এই জিনিসগুলার দিক দিয়া। ও আমার এইসব কথাবার্তা ওর সাথে শেষ। ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে তোর এটা ব্যাপারটা আমি দেখতেছি। তখনকে আমি গিয়ে সেরে ওই পোলা দুইটারে, একটারে প্রথমত একটা ওই যে জায়গাটা ছিল নিশ্চিন্তপুর, জঙ্গল টঙ্গল অনেক কিছু জুবজার, তাজরিন ফ্যাশন যে পুড়ে গেছে একটা অফিস সম্ভবত শুনছেন, বিশাল বড় একটা হিস্টোরি ঘটা গেছে। ওই ফ্যাক্টরিটা যেই জায়গায়, এইটাও ঠিক ওই জায়গা। তাজরিন ফ্যাশন থেকে কিছুটা দূরে জঙ্গল, 2 সাইডে রাস্তা, ওই দিক দিয়ে হাইটা যাইতেছি। তো ওই ছেলে দুইটা ওই দিক দিয়ে যাইতেছে। তা আমি প্রথমে একটা মরা বাঁশ শুকনা একেবারে কটকরা, ওইটা ধরে টান দেই, মাটি থেকে উগড়ে আসে। জিনিসটা একেবারে হকি স্টিকের মতো দেখতে হয়েছিল। বাঁশের গুড়ালি কিন্তু অনেকটা বাঁকা থাকে হকি স্টিকের মতো। ওইটা দিয়ে একটা বাড়ি মারি ওর মাথায়, একটা ছেলে। তো ওর মাথা ফাইটা যায়, ওই মাথাটা ধরে ও মাকুকে একটা চিলানিদের সামনে দিয়ে গিয়ে সে এক জুপের আড়ালে পলায় যায়। আর আরেকটারে আমি আরেক হাত দিয়া কলারে দইরা ইচ্ছা তোলে ঘুষাইতে থেকে নাকের দিক দিয়ে। আমি তখন ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারি চ্যানেল বেশি দেখার কারণে মানুষের শরীরের উইকনেস পয়েন্ট গুলা কি এগুলো জানতাম। তখন আমি ওই নাকের পাশ দিয়া ঘুষি দিতে থাকি, নাকের পাশ দিয়ে। তোর নাক দিয়ে রক্ত বের হয়ে যায়, আর ও আর কি সেন্সলেস এর মতো অবস্থা, মাটিতে পড়ে যায়। তখন আমি আমার কনি দিয়ে সেটা ওর বুকের পাঁজরের নিচে ওই জায়গায় কনি দিয়ে একটা জোরে আঘাত করি। তারপর ওর মুখ দিয়ে রক্ত বের হয়। তা আমি ওরে আবার একটু ধাক্কা দিয়ে রাস্তার দিয়ে সরাই সাইডে ফেলায় রেখা দিই, কারণ এদিক দিয়ে যদি এখন কেউ আসে তো দেখবো, আর আমি এদিক দিয়ে যাবো বাড়িতে কিংবা এই রাস্তা দিয়ে আমি যাইতেছি, আমারে দেখবো। তার থেকে অগরেই যদি না দেখে আর আমারে পরবর্তীতে দেখছে না দেখছে, এটার হিসাব কিতাব পরে হইব, ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন করে সেটা কাজটা করে আমি 8টা বাজে চলে আসছি। আর 8টা বাজে নিশ্চিন্তপুরের ওই জায়গাটাতে একেবারে বিদগুইটা অন্ধকার।
কত টাকা পেলেন আপনি কাজ করে? এই কাজটা করে ওর কাছ থেকে আমি 50,000 টাকা পাই। আর এটা পুরোটা একবারে নেই না, একটু একটু করে। এবং এটা আপনি নেশা করতেন? হ্যাঁ, এটা দিয়ে নেশা করতাম। তো তারপর এই টাকাগুলা যখন শেষ হয়ে গেছে ওর কাছ থেকে নেয়, এখন ও আর দিতে পারতেছে না। ওই বলতেছে কি, আমি আর দিতে পারবো না ভাই, আমার কাছে আর আইস না। আচ্ছা ঠিক আছে, তো ওর কাছ থেকে আর টাকা পাইতেছি না, তখন আমার নেশা করতে হইব। তখন আমি আবার শুরু করি ড্রাগস। তো আগে তো করতাম গাঁজা, বাংলা মদ আর হিরোইন। এখন যেটা খাইতেছি এটাতে আর কি এর বেশি টাকা লাগে। 1350 টাকা আমার প্রতি শিশিতে খরচ হয়। কি জিনিস এটা? ড্রাগস। কি ড্রাগস? এটা আমি এত কিচ্ছুই জানি না, শুধুমাত্র আমার একটা শিশি দিত, শিশিটার ভিতরে কিছুটা মেডিসিন থাকতো। আর কি ওই ধরনের মেডিসিন এগুলো? কি ধরনের মেডিসিন? তরল। দেখতে কিরকম? তরল? হ্যাঁ, Okay. তরল, কিছুটা হলুদ টাইপের। এই আপনি জিনিস জিজ্ঞেস করতেন এটা কি জিনিস? না, ওইটা ওর কাছে কিচ্ছুই জিজ্ঞেস করতাম না। আর জিজ্ঞেস করলে ওই বলতো না। সিফাত নামের পোয়াটা ও দিত আপনাকে এটা? হ্যাঁ পার শিশি 1300 টাকা। হ্যাঁ, কি করতেন এটা দিয়ে? এটা দিয়ে আমি আমার শরীরে ইনজেক্ট করতাম। ওকে, করার পরে ফিলিংসটা কি হতো? ফিলিংসটা একটা অমায়িক ফিলিংস আসতো শরীরে, যে আমি হয়তো বা সবচেয়ে শক্তিশালী। আর শরীরে আপনার বাইরে যদি এই জিনিসটা কেউ নেয়, তার যতই আঘাত করা হোক, সে শরীরে একটুখানি আঘাত বুঝতে পারে না। যখন নেশাটা কেটে যায় তখন কি হয়? যখন নেশাটা কেটে যায় তখন তার শরীরটা অনেক দুর্বল লাগে, অনেক ঘুম আর অনেক ক্লান্তি এসে তার ঘিরা ধরে। ওকে ওকে, তারপর এখন এই নেশার কারণে আমার আর বেশি টাকা দরকার। তার মানে আমি আবার ওই জায়গায় যাইতেছি। ওইখানে গিয়ে সেটা এখন ওই সময়টাতে যে আরো 2-3 বছর যে এখানে মাঝখানে চলে গেল, আর আগে যেগুলো করতাম, এখনকার যে সময়টা, এটাতে মনে করেন যে আমার চেহারাটা পুরাটা একেবারে ধরতে গেলে একজন পুলিশ অফিসারের মতো দেখা যাইতেছে। তখন আমি গিয়ে সেটা, এখানে কি করস, এইভাবে কথা বলতাম। ওরাও ঘাবড়ায় যেত, মনে করতো হয়তো বা কোনো পুলিশ অফিসার আইছে। ওরাও ভয় পেয়ে যেত। আমার আর কিছুই বলতে হইতো না, আমি কিছু কথা বললেই হারা ঘাবড়ায় যেত, যে আমার বেজ দেখবো কিংবা আমার আইডি কার্ড দেখবো, আমার সাথে অস্ত্র আছে কিনা। তাদেরকে ঘাবড়ে দিতেন? ওই যে যারা আর কি, যাদেরকে ফিটিং এ ফালামু কিংবা যারা আমার শিকার হইব, ভিকটিম, তারাই ঘাবড়ায় যেত, মনে করতো এটা হয়তো কোনো আইনের লোক। তো এইভাবে তখনকার সময়টাতে আর আমার বেশি কষ্ট করতে হয় না। ধরে লয়ে যাবো থানা, একটু জারি মারলেই সব বাইরে পড়ে। ওকে, তো ওই টাকাগুলো আমার আবার খুব সহজে এসে পড়তো, আর বেশি একটা চিল্লাপাল্লাও করতে হইতো না। এইভাবে পুলিশ, আমি নিজে সাজি নাই কিন্তু আমার মানুষ মনে করতো পুলিশ। এইভাবে আমি ওদের কাছ থেকে টাকা পাই। এইভাবে আমার প্রায় আরো 2-3 মাস কাটা জায়গা। তখন গিয়ে সেটা একটা মেয়ের সাথে আমার রিলেশন। মেয়েটার নাম বন্যা, খাদিজা আক্তার বন্যা। কিভাবে রিলেশনটা হয়? ও আমার দিকে তাকায় থাকতো। একইভাবে আপনার দিকে তাকায় থাকতো? হ্যাঁ, তাকাইতো আমার দিকে। আর ওর তাকানোর স্টাইলটা আমার কাছে নুপুরের মতো লাগতো। ওকে ওকে, আমি আর কি এই কারণে ওর দিকে একটু উইক হয়ে যায়। তারপরে ওরে আমি এমনিতে প্রপোজ করে বসি একদিন। এই খাদিজা আক্তার বন্যা, সে কি আপনার আশেপাশেই থাকতো? হ্যাঁ, Okay. একই বাসায় ভাড়া থাকতাম। একই বাসায় ভাড়া থাকতেন? হ্যাঁ। ফাইন। তো এই বন্যার আমি প্রপোজ করে বসি। প্রপোজ করার পরে আমাদের চিঠির মাধ্যমে কথাবার্তা হইতো। আচ্ছা, যে দুটো লোককে আপনি ওখানে ফেলে আসলেন, ওই দুটো লোকের কি অবস্থা হলো? ওই দিন রাত্রে আর বাসায় যাই নাই, সরাসরি গিয়ে আমার এক রুমান, ওর বাসায় গিয়ে উঠি। ওও জানে না যে আমি এইসব কাজটা করছি। একেবারে কিছুই হয় নাই আমার সাথে, এরকম একটা ভাবমূর্তি, কিন্তু আমি কিছুই করি না, আমি একেবারে নিষ্পাপ। পরের দিন সকালবেলা আমি রুমানের বাসা থেকে নাস্তা পানি করে সেটা আবার ফেরত আসি, বাসার দিকে ফেরত আসি। তো রাস্তায় আমি একটা চায়ের দোকানে গিয়ে বসি। ওইখানে টিভির খবর দেখি কি, সময় চ্যানেলে প্রথমে দেখি যে নিশ্চিন্তপুরে 2টা লাশ পাওয়া গেছে। কিন্তু আমি এখনো শিওর না, কারণ টিভিতে লাশ দেখালে ওটা সম্পূর্ণটা গুলা কইরা দেয়। তো আমি এখনো সম্পূর্ণ শিওর না যে এইটাই ওই লোক গুলা কি না। ওকে, তার মানে হয় তারা মারা গিয়েছে আপনার কাছে, অথবা তারা মারা যায়নি। হ্যাঁ, কিন্তু ওই মহিলাটাকে, যে মহিলা আপনাকে 50,000 টাকা দিল, তাকে জিজ্ঞেস করলে তো পাওয়া যেত। ওই মেয়েটা পরবর্তী সময়ে ওইখান থেকে উত্তরা চলে আসে। ফোনের মাধ্যমে আপনি যোগাযোগ করতেন পারলে? ওর সাথে আমার যোগাযোগ করার পরবর্তীতে আর কোনো ওয়ে ছিল না। ও কোনো ফোন নাম্বার কোনো কিছুই আমার দেওয়া যায় নাই, কিংবা ওর সাথে কথা বলা কিছুই আর রাখে নাই। ও ওর ফোন নাম্বার সবকিছু চেঞ্জ করে ফেলছে। আপনাকে দিয়ে কাজটা করাইছে, এবং যে কারণে ভয় হোক বা যেভাবেই হোক না কেন, তার ফোন নাম্বার টাম্বার সবকিছু ডিসকানেক্ট করে দিয়েছে আপনার কাছ থেকে। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ, তারপরে আপনি বোধহয় বন্যার ঘটনায় আসছিলেন। হ্যাঁ, তো বন্যার জিনিসটা, যেটা বন্যার সাথে আমার তখন প্রেম হয়, তখন আমার কাছে কেমন জানি আবার আগের দিনগুলোর মতো লাগতেছে, যেটা আমি স্কুল জীবনে পার করে আসছি নুপুরের সাথে। তো বন্যার সাথে নুপুরের সাথে যেরকম ক্লাসের ভিতরে বসে বসে চিরকুট আদান প্রদান করতাম, বন্যার সাথে ওইভাবে জামা দিয়ে চিরকুট আদান প্রদান হয়। তো ওইখানে কিছু কথাবার্তা আমি ওর চিঠির ভিতরে, চিঠিগুলা নিয়ে আসতে মনে নেই আমার। তো ওইরকম কিছু কথাবার্তা আমার সম্পূর্ণ নুপুরের কাছে ফিরে নিত। নুপুর যেরকম ঠিক ওই রকম ভাবে লাগতো যে এটা হয়তো বা নুপুর। কিন্তু পরবর্তীতে এক সময় আমি রিয়েলাইজ করি, না, এটা তো নুপুর না, এটা বন্যা।
তখন আমি ওর কাছ থেকে সরে আসতে চেষ্টা করি, ওর কাছ থেকে সরে আসবো। তো আমি ওর এক বান্ধবীরে বলি, দেখো আমি কিন্তু লাভ করি একজনকে, আর আমি ওর এই সম্ভবত সারা জীবন ভালোবাসা আছি, আর কেউ স্থান দেওয়া আমার পক্ষে সম্ভব না। পরবর্তীতে ওই এই কথাটা গিয়ে সেটা ওইখানে বলে, তারপরে বন্যায় আমার সাথে সরাসরি কথা বলি। তখন আমি আগে একটু কথা বলি, দেখো আমি কিন্তু এটা তোমার সাথে একটা ফান করছি, আজ পর্যন্ত বহুত মেয়ের সাথে এরকম ফান করছি, আমি ওদেরকে প্রপোজ করছি, ওদের কাছে উত্তর নিচ্ছি, কিন্তু অনেকের কাছে উত্তর নেই। আমি তারপরে তাদের কাছে মাপ চাইছি, এখন তোমার কাছে তোমার সাথে মনে করে যে এরকম একটা ফান করছি, তোমার কাছে আমি মাপ চাই নিতেছি, আমার ক্ষমা করে দাও প্লিজ, এই কথাটা বলছি। তো বন্যা আমার সাথে কোনো কথা বলে না, চুপ করে, ওর চোখ দিয়ে পানি আসা ভাব দেখা। আর ওর হাতে ওই দিন মেহেন্দি দেওয়া ছিল, আর ওর হাতটা দেখতে ঠিক নুপুরের হাতের মতো লাগতেছিল। ওকে, তারপরে আমার ওর হাতগুলা আরো আমার আকর্ষণ করে। পরবর্তীতে আমি ওই দিনকা ওই এতটুকু কথাবার্তা শেষ, তার পরের দিন ওর সাথে আবার কথাবার্তা জানা দিয়া। ওই সময়টাতে আমার কোন ড্রাগস আর কি ততটা আমার আর ওইরকম লাগে না, কারণ ওই বোনের সাথে যে সময়টা আমার কাটতেছে সারাটা দিন, ওইগুলোর প্রতি আমার আর ইন্টারেস্ট যায় না। আমি জাস্ট সিগারেট খাইতাম সারাদিন বলা, আর ওর সাথে খালি কথা বলতাম। ওকে, তো একদিন ছাদের উপরে দেখা করতে যাই, ওর বাবা আর কি আমাদেরকে দেখে ফেলে ছাদের উপরে। দেখার পরে ওরেও মার দেয়, আর আমারও এসে সেটা আমার বাবা আর ওর বাবা ফ্রেন্ড এক লোকে চলাফেরা করে। তো ওর বাবা আমার বাবার কাছে এসে বলে এসব কথা। তখন আমার বাবা বলে, তোরা না করছি মানুষের ক্ষতি করবি না, তুই মানুষের ক্ষতি করছ, একটু বিশেষ আর কোন কথা কই, চুপ। আমি কি বলবো? বাবার সাথে কি কখনো আপনার হাতাহাতি, কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা আছে? কোনো কথাই নেই আমার বাবার সাথে, হোল লাইফে নাই? না। অদ্ভুত এক মিস্ট্রি টাইপ রিলেশনশিপ, আমি ঠিক জানি না এটাকে আমি কি বলবো। ওকে, তারপর? যদি আর কি বাবা আমার সাথে এতটুকু কথা বলতো, যদি কোনো সময় কোনো কিছু দরকার পড়তো ফোনে, সে মোবাইল সম্পর্কে বেশি একটা বুঝতো না, সে মোবাইলে যদি কোনো সমস্যায় পড়তো তো আমার ডাক দিত, ঠিক করে দিয়েছেন, ঠিক করে দিতাম, শেষ। রাস্তায় দেখা হইলে আমার বলতো না যে কই যাস, এনে কি করস, এই ধরনের কোনো কথাই বলতো না। আর আমি যদি ঘরের ভিতরে বসে থাকতাম, যখন স্কুল লাইফে ছিলাম, আমার বাবা আমার আম্মুর সাথে বকাঝকা করতো যে তুই তোর কুলায় সারাদিন ঘরের ভিতরে শুয়ে থাকে, টিভি দেখে, আইসা কোন একটা দোকানে বই তো কিছুক্ষণ আড্ডা দিতে পারে, কিন্তু দেয় না কিসের জন্য। এই ধরনের কথাবার্তা নিয়ে আর কি আমাদের ফ্যামিলিতে টুকটাক ঝগড়া হইতো তখন। তো তারপর থেকে আর কি বাবার সাথে আমি তত কথা বলতাম না। আপনি যে জায়গাটাতে ছিলেন, আপনি বলছিলেন যে বাবা এসে বলছিল যে মানুষের কোনো ক্ষতি করবি না, তারপর? একটু কি কথা শেষ ওই দিনকার রাতে, তো আব্বাই আর কোনো কথা কয় না, তা আমি কি করবো? আমি বন্যার বাপের বললাম কি, আমার অভিভাবক আছে, আমার ভাই, বুঝছেন, আমার ভাইয়েরা কালকে ডাক দিব না, আমার ভাইয়ের সাথে আপনি কথা বললেন বিয়ের ব্যাপারে। তখন ওর বাবা বলতেছে কি বেয়াদব। পরের দিন সকালবেলা আমার বাঘ নিয়ে আমার খবর দেয় যে মামা এরকম এরকম, চলো বন্যায় তোমার লগে কথা কইব। বন্যার লগে কথা কইতে গিয়ে আমি কইলাম কি, বন্যায় কয় যে আমার বাইক পাড়ায় দিব, আব্বা সকাল 9টা বাজে ঘুম থেকে উঠাই, আপনি এখন কি করবেন করেন। তাই আমি কইছি। তো তারপরে ওই দিন রাতে আমি ওরে সবকিছু ডিটেলস বলি, আপনার জীবনের অতীত। হ্যাঁ, ডিটেলস বলার পরে পরবর্তীতে ওই বেশি একটা বিলিভ করে না, মনে করে হয়তো চাপা মারি আমি। কিন্তু যখন ওরে নিয়ে আমি ঘুরতে বের হই, তখনকার পরিস্থিতিটা দেখে ওই বুঝতে পারে যে আমি কি ছিলাম। মানুষ আমার দেখলেই সালাম দেয়, ভাই কেমন আছেন, বড় ভাই বলে সম্বোধন করে। তো তখন ওই হালকা হালকা একটু একটু বিলিভ করতে থাকে। তো পরবর্তীতে ওই সম্পূর্ণ জিনিসটা বিলিভ করে, তারপরে ওই আমার বলে যে এইসব আর করেন না, এইটা ওইটা। আমার আরেকটা, ওই আমার কোনো সময় ছাইরা যায় নাই যে এইসব করছেন আপনি, এইটা ওইটা। আর ওই এখন আমার অনেক সম্মান করে স্বামী হিসাবে, ও আমার সবসময় আপনি আপনি করে কথা বলে, তুমি করেও বলে নাই। আর আমি এটাতে অনেক খুশি। আর আমার সম্পূর্ণ চেঞ্জের পিছনে হয়তো আমার স্ত্রী আছে। আর আমি এখানে আরো একটা সমস্যায় পড়ে যাই। ছোটবেলায় একেবারে শুরুতে আমি যেই সমস্যাটা ফেস করতাম, এখনো ঠিক ওই সমস্যাটাই ফেস করি। ছোটবেলায় আমার কোনো খেলায় নেওয়া হইতো না, কোনো ফ্রেন্ডদের সাথে আমার ভালো করে মিশতে দেওয়া হইতো না, স্কাউটে যেতে পারি না আমার শরীরের কারণে। আর এখন সেম থিং, আমার এই শরীরের কারণে আমি কোনো কাজ করতে পারি না। গার্মেন্টস যদি কোনো কাজের জন্য যায়, আমাদের এদিকে আমার এলাকার আশেপাশে দিয়ে শুধু গার্মেন্টস আর গার্মেন্টস। গার্মেন্টস এর সামনে যদি কোন একটা গেটের সামনে গিয়ে যদি বলি যে আমি কাজ করবো, তা আমার দেখে তারা ভয় পায়। যদি গ্যাঞ্জাম লাগে তাহলে আমার মাইরা 10-12 জন মাইরা ফাটায় ফুটে লেগে এগুলো। এত ব্যাড রেকর্ড আপনার? ব্যাড রেকর্ড বলতে না আর কি, তারা ভয় পায় আমার শরীর দেখা। ওকে, মানে আপনি এতটা সুস্থ সবল তাগড়া যেটাকে বলি। হ্যাঁ হ্যাঁ, আমি এতটা আর কি, তাদের তুলনায় দেখা যায় কি গার্মেন্টস এর যেসব অফিসার আছে তারা আমার বুকের নিচে পড়ে থাকে, আমার গলার নিচে পড়ে থাকে। তো এরকম একটা ভয়ভীতির কারণে আমার আর অফিসে নিতে চান। আমার চাকরি হয় না, বহুত ঘুরছি ইপিজেডে ঘুরতে ঘুরতে, বা কোনো একটা স্থান বাকি রাখি নাই যেখানে আমার পায়ের ছাপ পড়ে নাই। আমি একটু গ্যারান্টির সাথে বলতে পারবো ইপিজেডের সম্পূর্ণ জায়গা যে সবগুলো রাস্তায় আমার পায়ের ছাপ পড়ছে, কিন্তু কোনো অফিসে আমার চাকরি হয় না। তারপরে তাও কষ্ট করে একটা জায়গায় চাকরি হয়, বহুত কষ্ট করে, সেটা আমার শ্বশুর রিকোয়েস্ট করে নিয়ে দেয়। কিন্তু ওই অফিসটাতে আমি খুব কম স্যালারি পেতাম,
তারা শ্রমিকের শরীরের রক্ত সম্ভবত চুষা খাইতো, এরকম মনে হইতো। তারা একটা অপারেটরের বেতন, যখন বেতন বাড়ছে ওই সময়টাতে তারা একটা অপারেটরের বেতন দেয় 5,000 টাকা, অথচ একটা গার্মেন্টস অপারেটরের বেতন 7-8 হাজার টাকা, আর একটা হেল্পারের বেতন দেয় 3,000 টাকা। একজন কোয়ালিটির বেতন, আমি কোয়ালিটি ইন্সপেক্টর ছিলাম, আর আমার বেতন দিত 6,000 টাকা। আর রাত দিন ওভার টাইম করায় সেরা দেখা যেত কি আর 2,000 টাকা আসতো, 8,000 টাকা এরকম টাকা আসতো। তো এতে হয় না। তো একদিনকে আমার একটা ভুল হয় কাজের ভিতরে, 100 দিনের ভিতরে প্রতি ঘন্টায় আমার 100 করে মাল চেক করতে হয়। যদি আমার ডিউটি হয় 10 ঘন্টা, তাহলে আমার 1000 মাল চেক করতে হইতেছে। যদি আমার ডিউটি 20 ঘন্টা হয়, আমার এমনও সময় গেছে যে মঙ্গলবারে অফিসে ঢুকছি সকালবেলা, শুক্রবার সকালবেলা অফিস থেকে বের হয়ে আসছি। এইভাবে একটানা ডিউটি করছি। তো এরকম ডিউটি করতে থাকলে হয়তো বা মানুষের ঘুমের ক্লান্তি কিংবা যে কোনো ক্লান্তির কারণে একটু আড্ডু ভুল হইতে পারে। একটা পোশাক হয়তো বা একটুখানি ডিফেক্ট সামনে যেতেই পারে, প্যাকেট হতেই পারে। ঘুমের একটা ক্লান্তি চোখে ভালো করে দেখা যায় না। তো তারপরে এইটার কারণে আমার একদিন অ্যাবসেন্ট করে দেওয়া হয়, আর আমার ওইখান থেকে বের করে দেওয়া হয় অফিস থেকে, কোয়ালিটি ম্যানেজার। তো আমি আশুলিয়া থানায় গিয়ে সেরা আমার ওই দিন অনেক কান্না আসে। আশুলিয়া থানায় গিয়ে সেরা আমি কান্না করি, কান্না থামায় সেরা তাদেরকে সবকিছু খুলে বলি যে এই ঘটনা এটা হয়েছে আমার সাথে, আমি এখন কি করব। তারা বলতেছে আমার স্যালারি দিব না, আমার স্যালারি না দিলে আমি কি করবো, আমি বিশাল একটা ফেসাতে পড়ে যাবো। এরকম কথা। আশুলিয়া থানার পুলিশ পরবর্তীতে আমার 1 মাস পরে ডাকছে। তো ওরা হয়তো বা আমার যাওয়ার থানা থেকে আসার সাথে সাথে তদন্তের জন্য গেছিল। তো ওইখানে অফিসের যে কন্ট্রোলার, কোয়ালিটি কন্ট্রোলার, সে এই জিনিসটা শুনতে পারে, পায়রা সেটা খুব ঘাবড়ায় যায়। পরে ম্যানেজার যে তার সাথে কোনো কথাবার্তা হয়তো বা এই সম্পর্কে বলছে, আমার আবার ডিউটিতে জয়েন করতে দেয়। আমি 1 মাস ডিউটি করার পরে 1 মাসের স্যালারি পাই, 15 দিন স্যালারি না নিয়ে চলে আসি। কারণ তারপর থেকে তারা আমার সাথে আরো বেশি অত্যাচার শুরু করে। কথায় রাইট নাও আপনি এখন কি মানে জবলেস অবস্থায় আছেন? হ্যাঁ, জবলেস। আর আমি যদি কোনো জায়গায় কোনো জবের জন্য যাই, আমার কেউ কোনো কাজ দেয় না, ভয় পায়। আর কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতেই আমার কোনো কাজ হয় না। আপনার মা এখন জব করছে? হ্যাঁ। এখনো গার্মেন্টসে জব করছে? হ্যাঁ। আপনার বাবা এখনো ঠিকাদারি করছে? হ্যাঁ। তার মানে আপনি বাবা মার টাকা দিয়ে সাপোর্ট দিয়ে চলেন? হ্যাঁ। এবং আপনার স্ত্রী কি করে এখন? আমার স্ত্রী কিছু করে না। স্ত্রীও কিছু করে না? না। তারপরও আপনার স্ত্রী আপনার সম্পর্কে জেনে শুনে আপনাকে প্রতি মুহূর্তে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আপনি যেন খারাপ পথে না যান। হ্যাঁ। কতদিন যাবত আপনি জবলেস? আমার বিয়ার পরে মনে হয় 4 মাসের মতো চাকরি করছি। আপনার বিয়ে হয়েছে কত সালে? গত বছর জুনের 12 তারিখ। তারপরে আপনি 4 মাস চাকরি করেছেন, তারপর থেকে আপনি এখন পর্যন্ত জবলেস। আপনি বলছিলেন যে আপনার বিয়ের পরে একটা খারাপ কাজ আপনি করেছেন, সে কাজটা কি? বিয়ের পরে আমি একটা কাজ করছিলাম, সেটা হইল গিয়ে এই যে আশুলিয়া থানায় পরে 1 মাস পরে নোটিশ আসছে, আমার ফোন করে বলছে থানায় যেতে। থানায় যাওয়ার পরে তা আমি এই দিক দিয়ে আবার খুব কষ্ট করে কিছু টাকা উপার্জন করছিলাম পাথর ভাঙ্গা। কেউ জানে না, আমি কারো বলিও না যে আমি এই কাজটা করছি। তো টোটাল আমার দিতে হইব 1,000 টাকা নাকি থানায়। তো আমি 500 টাকা আমার এক কাজিনের কাছ থেকে দাঁড় করে নিয়ে ওইখানে দিই। তা আমি মনে মনে আর কি চিন্তা করলাম যে এই টাকাটা পুলিশ আমার কাছ থেকে খাইলো, জনগণের কাছ থেকে আমি উদ্ধার করবো। পুলিশ কেন টাকাটা খেয়েছিল? এই যে সাধারণ জিটি করছি, এখন এটার কাজকর্ম করতে। কিসের জিটি এটা? এটা আমি করছি, আমার বেতন দেয় নাই, বেতন না দিয়ে বের করে দিয়েছি। ওই আগের অফিসে সেটার জন্য আপনাকে 1,000 টাকা দিতে হবে ওখানে। হ্যাঁ। তারপরে আপনি বলেছেন যে আপনি টাকা জনগণের কাছ থেকে তুলবেন। ওকে, তারপরে আমি ওইখান থেকে ওই ওভারব্রিজের উপরে আসি, আইসা সাইরা দেখি কি আমি একটা কাপল পাইয়া গেছি। আমি জটিল জিনিস পাইছি, এটাই তো দরকার। পাশে 3টা ছেলে আর কি, 2টা ছেলে আছে, টোটাল 3টা ছেলে, একটা মেয়ে। ছেলে 2টা একটু দূরে দূরে, একটা ফোন টিপতেছে আর একটা ফোনে কথা বলতেছে, ছেলে মেয়ে কথা বলতেছে। যাওয়া মাত্র ছেলে মেয়েগুলা ওইটা সইরা যাইতে চাইতেছিল। তখন আমার ফ্রেন্ড নজরুল বলল কি, এই একটু এদিকে আসো তো ভাইয়া। ছেলেটা আসছে, মেয়েটাও আসছে। আপু তোমার দিয়ে কোনো দরকার নেই, তোমার দেখলে আবার মানুষ খারাপ মাইন্ডে নিয়ে যাবে, বুঝো না, একটু সমস্যা হইতে পারে। তো মেয়েটা চলে যায়। পরে মেয়েটা যে পর্যন্ত না যায় ওই পর্যন্ত ছেলেটার সাথে আমাদের কোনো কথাবার্তা বেশি মার্কেটিং করি না। মেয়েটা যখনই চলে গেছে, কারণ মেয়েরা চিল্লাচিল্লি করলে ঘটনাটা অন্যদিকে গুইটে যাবে, তাই মেয়েটার আগে বিদায় করছি, তারপরে পুরোটা লয়ে কথাবার্তা শুরু করছি। আমার একটা ফ্রেন্ড রবি, ও একটা লাঠি ভাঙছে, ছেলেটারে মারবো, বিশাল কুমড়ো। তো ওই দিনকার অপারেশনটা সম্পূর্ণটা নজরুল করে। টোটাল ছেলেটার কাছ থেকে আমরা টাকা পাই হইল গিয়া 5.5, আরো কিছু টাকা ছিল, সম্পূর্ণ টাকাটা আমি দেখি নাই, তবে আমার যা মনে হয় আনুমানিক 20,000 টাকার মতো হইতে পারে। তো নজরুল সম্পূর্ণ টাকাটা মাইরা দিচ্ছে। আমার কথা হইলো কি, আমার কাছে পুলিশে যে কয় টাকা নিচ্ছে আমার ওইটা পাইলেই চলবো, আমার আর 1 টাকাও লাগবো না। রবি পাই নাই। তারপর আরেকটা ছেলে ছিল, ওই ছেলেটার নাম বলতে চাই না, কারণ ছেলেটা অনেক ভদ্র, অনেক ভালোই থাকুক। তো ওই ছেলেটাও কোনো টাকা পায় না। ওই ছেলেটারে পরের দিন ওই 100 টাকা দিছে, আর রবিরে 250 টাকা দিছিল। আপনাকে কত দিয়েছিল? 1,000। আমার কথা হইলো কি, আমি যত টাকা ওই থানায় দিছি ওই টাকাটা পাইলে গেছি। তার মানে আপনি এটা কি আপনার বউকে বলেছিলেন পরবর্তীতে? আমার বউকে বলছি।
বলার পর সে কি বলেছিল? সে একটু রাগারাগি করছে আমার সাথে যে তুমি কিসের জন্য এটা বলো, তোমার আমি করতে না করছি। সো রাইট নাও আপনার সিচুয়েশনটা হচ্ছে আপনি জবলেস এবং আপনার ওয়াইফ আপনাকে প্রতি মুহূর্তে কাউন্সিলিং করে যাচ্ছে যাতে আপনি এই খারাপ পথে না যান। আপনি ফিউচার কি চিন্তা করেন আপনার এই জায়গাটা দাঁড়িয়ে? আমি ফিউচার চিন্তা করি যে একটা মানুষ তার দৈহিক গঠন নিয়ে কোনো বিবেচনা না করে মানুষটার ভিতরে কি আছে ওইটা বিবেচনা করার জন্য। আর একটা জিনিস, আমার হার্টবিট, যখন আমি মোটা ছিলাম তখন আমার হার্টবিট সাধারণ মানুষের সমানই চলতো। আমার হার্ট কোনো সময় কোনো দিক দিয়ে দুর্বল ছিল না। সাধারণ মানুষ যতটুকু পরিশ্রম করতে পারতো তার থেকে আমি বেশি করতে পারতাম। আর এখন পর্যন্ত এখন যেটা আমি একটু লম্বা কিংবা একটু বেশি বড় হওয়ার কারণে কিছু কিছু জায়গায় আপনার হাইট কত? 6 ফিট। ওকে। যার কারণে আমার আর কি এত লম্বা দেখা যায় বিদায় আমার কোনো চাকরিতে নেয় না। গেটের সামনে দেখলে আমার আর কি, আমি যদি বলি যে আমার চাকরি দরকার এটা ওইটা, আমার যদি কোনো কথাই বলে না। আর আরেকটা জিনিস, পত্রিকা একটা বিজ্ঞাপন দেখে আমি এক ফোন নাম্বারে কথা বলি, ওই পত্রিকাটাতে যে নাম্বারটাতে কথা বলি ওই নাম্বারটা আমারে বলে কি বাইপেলাস 2000 টাকার সাথে করে নিয়ে। আমি বলছি যদি চাকরি হয় তো ভালো, আমি একটা দোকানে সেলসম্যানের কাজ করি, খুব অল্প টাকা। এক্স্যাক্টলি, আই নো দ্যাট। এটার উপরে আমাদের জেবিএসবি তে স্টোরি গেছে এবং এটা নিশ্চয়ই ধোঁকাবাজি ছিল শেষ পর্যন্ত। আপনি 2000 টাকা নিয়ে গিয়ে ধরা খেয়েছেন, হ্যাঁ, তো হ্যাঁ। ধোঁকাবাজি ছিল। সো আপনি এখন পর্যন্ত আপনার হাতে কোনো কাজ নেই এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি জানেন না। এখনো কি মনের ভিতরে ওই প্ল্যানটা আছে, আইদার ইউ উইল বি রকস্টার অর গ্যাংস্টার? যদি কখনো সুযোগ পাই তাহলে হয়তো বা রকস্টার হওয়ার চিন্তা ভাবনা করবো, কারণ এখন আমার ভিতর থেকে অনেক সময় অনেক সুর বাইসে আসে। ওকে, আপনি গান গাইতে পারেন? হালকা পাতলা, বেশি একটা না। ওকে, স্বপ্ন আছে, স্বপ্নটাকে আমরা স্যালুট জানাই। গ্যাংস্টার হওয়ার স্বপ্নটা কি? গ্যাংস্টার হতে এই জগৎটা আর কি, এই দিকটা মানুষের কখনো একটুখানি শান্তি দেয় না। এই দিকটা সবসময় আপনার একটা আপনি ডিপ্রেশন। তো গ্যাংস্টার হননি, আপনি গ্যাংস্টার হওয়ার পথে ছিলেন। এটাই হচ্ছে আপনার লম্বা একটা এক্সপিরিয়েন্স। যদি বলি 2 থেকে 3 বছর বা 4 বছর, ছোটবেলা থেকে একটা অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, কিন্তু আপনি খারাপ পথে ছিলেন হাতে গুনে 3 থেকে 4 বছর। এখন যদি আপনি না করে থাকেন এই সময়টার ফিলিংসই আপনি বলছেন যে এটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম পথ, রাইট? হ্যাঁ। কেন বলছেন? এটা করলে সবসময় একটা নিজের ভিতরে কেমন যেন লাগে যে আমি এই পৃথিবীর হয়তোবা সবচেয়ে জঘন্যতম লোক। চিন্তা করতে, খাইতে কোনো কিছুতেই শান্তি লাগে না। হয়তোবা যদি আমি ওই সময় নেশা না করে ওই টাকাগুলো আমার মস্তিষ্কটা একটু সুস্থ রাখতাম, তা আমি বহুত আগে এইসব পথ ছাড়ে দিতাম। নেশা করার কারণে হয়তোবা এতটুকু সময় পর্যন্ত এই জিনিসটা করতে পারছি। ফাইন, প্রিয় শ্রোতা, আমরা সত্য উদ্ঘাটন করে ফেলেছি আজকে আসাদুলের, এবং এ পর্যায়ে আমরা মুখোমুখি হব আজকে আমাদের যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেল থেকে যে বিশেষজ্ঞ ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি তো পুরোপুরি শুনলেন, তার কি বলার আছে আমরা একটু শুনতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে? যে আমি আসাদুলের কাহিনীটা শুনলাম। আসলে কাহিনীটা বুঝতে হলে আমাদেরকে মানুষের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রকৃতি পরিবেশে যে প্রভাব আছে সেটা বুঝতে হবে। আমরা ছোটকালে শুটি গল্প করছিলাম রবীন্দ্রনাথের, সেখানে ফটিক চক্রবর্তী একজন ছিলেন যাকে গ্রাম থেকে তার মামা টেনে নিয়ে কলকাতা শহরে নিয়ে গেছিল। অথচ সেই শহরে গিয়ে কিন্তু সে মিস করেছিল তার গ্রাম্য জীবন, সেখানকার দুরন্তপনা, সেখানকার অবারিত মাঠ এবং তার বন্ধু বান্ধবদের। আসাদুল একই রকম ভাবে গ্রাম্য জীবনে সে যে সঙ্গ পেত, সে প্রকৃতির কাছে থাকতে পারত, তার যে সামাজিক পরিবেশ ছিল সেই পরিবেশটা হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেছে শহরে আসার পরে। এবং একই সঙ্গে সঙ্গে তার বাপ মা দুজনেই কাজ করার ফলে তার নিঃসঙ্গতা, একাকিত্ব আরো বেশি গেছে, যেটা আপনি বারবার বলতে এসেছিলেন, এবং সে নিজেও বলতেছে যে তার একাকিত্ব লেগেছিল। এই যে গ্রামের যে রুট, যে তার মূল থেকে যে মূল ছিঁড়ে যে চলে এসেছিল শহরে, গ্রামের ছেলেটা যেভাবে প্রকৃতির সঙ্গে বা তার সমাজের সঙ্গে যেভাবে সে একাত্ম হয়ে গেছিল, সেটা সে মিস করেছে তার শহর ভিত্তিক জীবনযাপনে। সে একাকিত্ব এবং বিচ্ছিন্নতাটা ভোগার কারণে তার ভিতরে আত্মসম্মান বোধ বা সেলফ এস্টিম যেটা বলে সেটা ডেভেলপ করতে পারেনি। একই সঙ্গে আত্মসম্মান বোধ ছোটকালে আরো কিছু কারণে ডেভেলপ করে না, সেটা হচ্ছে যদি আশেপাশের লোকেরা কাউকে তার দৈহিক কোনো ত্রুটি নিয়ে সমালোচনা করে। যেমন আসাদুলকে তার মোটা হওয়ার কারণে বিভিন্ন জায়গায় তাকে সুযোগ দেওয়া হয়নি বা তাকে গ্রহণ করা হয়নি, অথবা তাকে চিৎকার করা হয়েছে, এটা নিয়ে সে বিড়ম্বনা ছিল, এবং এই কারণে তার ভিতরে তার নিজের সম্বন্ধে ধারণা খারাপ হয়ে গিয়েছিল, একজন হীনমন্যতা বোধ বা নিম্ন আত্মমর্যাদা ভুক্ত। এবং এই যে নিম্ন আত্মমর্যাদা বোধ যারা বুকে বা বিচ্ছিন্নতা একাকিত্বে যারা ভুগে, তারা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ থাকে যে তারা
যে কোনো খারাপ পরিবেশে গেলে তারা মানসিক বিপর্যয়ের মধ্যে পড়বে। আর যদি সুস্থ এবং অনুপ্রেরণাদায়ী কোনো পরিবেশে যায় তারা ভালো থাকবে। এই প্রমাণ কিন্তু আসাদুল। খারাপ পরিবেশ প্রমাণ করে যে যখন সে তার বদ সঙ্গগুলোর সঙ্গে মিশেছিল তখন সেখানে গিয়ে সে মাদক থেকে শুরু করে অন্যান্য নেশা এবং খারাপ কাজে লিপ্ত হয়ে গেছিল। তো এখন ওই বদ ছেলের সঙ্গের কারণে কিন্তু সে খারাপ হয়ে গেছিল। আবার একই লোক ভালো সঙ্গে বা উপযুক্ত ব্যক্তি অনুপ্রেরণা পাইলে যে ভালো হয় সেটাও একটা উদাহরণ। ওই যে সে ভালো ছেলেটা যখন তাকে বুঝালো তখন কিন্তু সে ঠিকই তার মধ্যে পরিবর্তন এসেছিল। এই ছেলেটা কিন্তু আসলে প্রকৃতভাবেই খারাপ ছেলে ছিল না। এটা এ থেকে প্রমাণিত হয় যে আসলে যদি পরিবেশ বা আমাদের আশেপাশের মানুষগুলি যদি আমরা এই সমস্ত তথাকথিত বখাটে বা নষ্ট হয়ে ছেলেদের কাছে যদি আমরা তাদেরকে ভালোবাসা, সম্মান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে তারা ভালো পথে ফিরে আসতে পারে। আসাদুল যে ওই ছেলের সংস্পর্শে এসে যে পরিবর্তন হয়েছিল তাকে ওই ছেলেটাকে একটা ভালো মডেল হিসেবে দেখেছিল। তার মানে এই যে এরকম বানারেবল বা ঝুঁকিপূর্ণ ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কিন্তু খারাপ হতে খুবই সহজে খারাপ হতে পারে যদি পরিবেশটা এবং সঙ্গটা খারাপ হয়, যেটা আমরা তার উপর দেখলাম। এবং এখন যে মেয়েটা তাকে অনুপ্রাণিত রাখছে তাকে এখন মানে একেবারে স্থায়ীভাবে ভালো পথে রাখা বা নৈতিক পথে রাখা বা সুন্দর এবং গঠনমূলক জীবনে রাখার জন্য তার এই মেয়েটা ভালো যথেষ্ট ভূমিকা রাখতে পারে। কিন্তু আমি আরেকটু কথা বলি, একজন মানুষকে ভালো রাখার জন্য শুধু একটা মানুষই কেন থাকতে হবে? পাশের পরিবেশগুলো মানুষ যারা আছে আর বন্ধু বান্ধব আমাদের যে সামাজিক কাঠামো পরিবেশ সেখানেও যাতে এটা সেই পরিবেশটা থাকে, সেই সহযোগিতাটা যাতে সেখানেও থাকে সেটাও তো আমরা সবাইকে আহ্বান করবো। এটা তো আমরা দেখবই যে হ্যাঁ ব্যক্তি তারা দুজনের সঙ্গে একটা সম্পর্ক ঘটেছে, তারা জীবন ঘটেছে, তারা পারস্পরিকভাবে দায়বদ্ধ আছে, সেটা ওই মেয়েটা এটা করতে। আমি ওই মেয়েটাকে ধন্যবাদ দিচ্ছি যে সে জীবনের একটা বড় ধরনের সামাজিক অবক্ষয় থেকে একটা মানুষকে সে শুধু কেবল একটা সুখী জীবনযাপন করে নাই, সে কিন্তু একটা সমাজ বিকৃত এবং মাদকাসক্ত ব্যক্তিকে সে ভালো পথে নিয়ে আসতেছে। এই জন্য তাকে হয়তো গোল্ড মেডেল দিব না, কিন্তু আমরা এখান থেকে শুষ্ক ধন্যবাদ তাকে দিতে পারি এবং তাকে এতটুকু অনুপ্রেরণা আমরা দিতে পারি যে সে তার এই প্রেরণা দিয়ে সে তার স্বামীকে ভালো রাখবে। শুধু ভালো রাখবে না, যদি আবার যে কোনো খারাপ পরিবেশের সঙ্গে গিয়ে তার স্বামী খারাপ হয়ে যেতে পারে সেই সময় সে যেন আরো সচেতন থাকে এবং সে নিজে তো চেষ্টা করবি আশেপাশের সামাজিক যে সাপোর্ট সিস্টেম আছে সেগুলি সহায়তা দিবে। এবং যদি তখনও সেগুলি সহজভাবে না পাওয়া যায় আপনাদের মতন লোকদের কাছে এবং আমরা যারা প্রফেশনাল লোক আছে আমাদের কাছে যে প্রফেশনাল সাপোর্ট আছে সেগুলি যেন সহযোগিতা গ্রহণ করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, বাকি সেগমেন্টগুলো নিয়ে একটু পরে ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। কে কি কমেন্টস করেছেন এবং কে কি মূল্যবান উপদেশ দিয়েছেন আজকের এই আসাদুল আলমের ঘটনাটি শোনার পর। লোকগুলো মারা গিয়েছে কিনা। কামরান লিখেছে, মারামারি করে শিহরণ পায় এমন যুবকের সংখ্যা সমাজে প্রতিনিয়তই বাড়ছে। বুশরা লিখেছে, আইনের লোকরা যেভাবে আইন ভাঙছে তাতে আমরা খুবই শঙ্কিত। মুকুল লিখেছে, আসাদুলের আত্মবিশ্বাসটা ভালো লেগেছে, আশা করি এই আত্মবিশ্বাসটা ভালো লাগবে। এরকম অনেক অনেক কমেন্টস প্রিয় শ্রোতা আমরা ফেসবুকে পেয়েছি, আপনারা নিজেরা গেলেও সেখানে দেখতে পাবেন। আমরা কমেন্টস পেয়েছি ইমেইলের মাধ্যমে, আমরা কমেন্টস পেয়েছি SMS এর মাধ্যমে। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই প্রতিক্রিয়ার জন্য এবং আমরা অবশ্যই আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব তাদের প্রতি যারা আজকে আসাদুলের জীবনের এই অপ্রিয় সত্যগুলো শুনে নিজের জীবনটাকে সঠিক পথে চালানোর জন্য সাহস অর্জন করেছেন কিংবা কাল থেকেই আসাদুলের পথে যারা ছিলেন তারা সেই পথ থেকে সরে আসবেন। শ্রোতারা তো শুনলো, শোনার পরে আপনার সম্পর্কে ভাবে ফিডব্যাক জানাচ্ছে, তো কি বলার আছে তাদের উদ্দেশ্যে আপনার? আমার কিছুই বলার নাই। আমি কাউকে কখনো আমার জীবনের কোনো কিছুর জন্য দায়ী করি না। আমি সবসময় বলি ডিএস ইজ অলওয়েজ কুল। আমার যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমি সবসময় বলি ডিএস অলওয়েজ কুল। আমি এখনো বলবো এই কথাই, ডিএস ইজ কুল। আর আমি একটু জানি না অনেকটাই ধন্যবাদ জানাবো আমার ওয়াইফরে যে আমারে এই সুস্থ রাস্তায় ফেরত আনছে। আর আমি আরেকটা জিনিস চাই, আপনারা যেন আমার একটুখানি সাহায্য করেন। মানুষের শারীরিক দিকটা দেখে কোনো সময় বিবেচনা করেন না, তারে দিয়ে কোনো কাজ হইব এই জিনিসটা একটু চিন্তা করেন। আমার ছোটবেলায় আমার শুধুমাত্র আমার ফ্রেন্ডরা বাদ দিত খেলা থেকে, সবকিছু থেকে, আমার শরীরের কারণে। আর আজকে আমার দৈহিক গঠনটা একটু বড় হওয়ার কারণে মানুষ ভয় পায় যে আমি যদি কোনো সময় গার্মেন্টসে গন্ডগোল শুরু হয় কিংবা যদি কোনো সময় কোনো একটা কারণে গন্ডগোল শুরু হয় তো হয়তো হ্যাঁ মায়েরা 10 জন শুয়ে লাগবো একলা। এই ধরনের ভয়গুলা বাদ দেন, কারণ আমরা মানুষ, আমরা আপনাদের সাথে এই সমাজের ভিতরে আপনাদের সাথে মিশে থাকতে চাই। প্রিয় শ্রোতা, এই অসম্ভব সুন্দর বাক্যটি দিয়েই শেষ হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিবর আসাদুল আলমের পার্ট। প্রিয় শ্রোতা, আমরা
বর্তমানে আমি লিবিয়ার বেনগাজিতে আছি। এখানে আমি আমার জীবিকা নির্বাহ করছি এমন একটি কাজ করে যা অন্যের জীবনকে সংকটে ফেলে দেয়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে অধিক টাকা উপার্জনের প্রতিশ্রুতি দিয়ে অনেক বাংলাদেশিদের আমরা লিবিয়াতে নিয়ে আসি। দরিদ্র এই মানুষগুলো তাদের ভাগ্যের পরিবর্তনের আশায় লিবিয়া আসেন, কিন্তু এখানে আসার পর অল্প বেতনের চাকরি দিয়ে আমরা তাদেরকে অন্যান্য কোম্পানিতে বিক্রি করে দেই। গত 12 ফেব্রুয়ারি মাঝরাতে 10 জনকে একটি কৃষি খামারে বিক্রি করে দেই। অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে গত 5 মে তাদের মধ্যে একজন মারা যায়, যার বয়স ছিল আমার বাবার বয়সের প্রায় কাছাকাছি। এই ঘটনায় আজ আমি নিজেকে খুবই অপরাধী মনে করি। যদিও জীবনের তাগিদে আমি সেই পেশা থেকে বের হয়ে আসতে পারছি না, কিন্তু আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই আমি এই ধরনের পাপ কাজ থেকে বের হয়ে আসব। যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক ধন্যবাদ সালমান। আপনার এই উপলব্ধি লাখো শ্রোতার মধ্যে ছড়িয়ে যাক। আমরা বিশ্বাস করি আপনার মতো অপরাধী অনেকেই আছেন, ভুল যারা করেন তারা আপনার মতো অনেকেই আছেন, কিন্তু আপনার মতো সৎ সাহস নিয়ে স্বীকার করার মতো মানুষ খুবই দুর্লভ। সেই জায়গাটি থেকে আপনাকে আমরা শ্রদ্ধা জানাই। একইভাবে আপনার জীবনে এই ভুলটি যেন কখনো ফিরে না আসে সেজন্য আপনাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। প্রিয় শ্রোতা, সালমানের মতো যারা দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠানটি শোনেন তাদের উদ্দেশ্যে আরো একবার বলছি, আপনারা চাইলে আমাদেরকে মেইল করে